তো চলো আজকে আমরা শুরু করি। আচ্ছা এখানে কোনটা দিছে, ঠিক আছে, এখানে ক্যাপশনে একটু ঝামেলা, ক্যাপশনে পার্টস অফ স্পিচ লিখছে, যদিও এটা ঠিক করে দিব। আচ্ছা যাই হোক, তো চলো আমরা শুরু করি। দেখো প্রথম যে রুলটা আছে, আমরা রাইট ফর্ম অফ ভার্ব বলতে কি বুঝি? ভার্বের সঠিক রূপ, অর্থাৎ কোন অর্থে বা কোন ক্ষেত্রে স্পেসিফিক কোনো ওয়ার্ডের জন্য বা কোনো ভার্বের জন্য ভার্বের রূপটা কেমন হবে, কখন ভার্বের সাথে আইএনজি যোগ হবে, কখন টু প্লাস ভার্ব ফর্মে হবে, কখন পার্টিসিপল ফর্মে হবে, কখন পাস্ট ইনডিফিনাইট ফর্মে হবে, এটাই কিন্তু রাইট ফর্ম অফ ভার্ব। ঠিক আছে, তো এটা যদি শুরু করতে যাও, প্রথমে বেসিক কিছু জিনিস তোমাকে জানতেই হবে। যেমন যদি কোনো সেন্টেন্সের মধ্যে পরপর দুইটা ভার্ব থাকে, লেখা আছে একটু নিচে, বাট যেহেতু বেসিক আমি আগে বলতেছি, পরপর দুইটা ভার্ব, পরপর দুইটি ভার্ব যদি থাকে, তাইলে দুইটা কাজ করতে পারো তুমি। প্রথম ভার্ব যেটা আছে সেটা অলওয়েজ ফিক্স থাকবে, প্রথম ভার্বে তুমি হাত দিতে পারবে না। সেকেন্ড যে ভার্বটা থাকবে সেই ক্ষেত্রে সেকেন্ড ভার্বের চেঞ্জটা হবে। সেকেন্ড ভার্বের দুইটা কাজ করা যায়, একটা টু প্লাস ভার্ব ফর্মে লেখা যায়, আরেকটা সুযোগ হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করা যায়। ঠিক আছে, তাহলে দুইটা ভার্ব পরপর আসছে এবং সেন্টেন্সটা সিম্পল সেন্টেন্স, তাহলে দুইটা ভার্ব কিন্তু রাখা যাবে না ওভাবে। প্রথম ভার্বটা প্রথম ভার্বের মতোই থাকবে, সেকেন্ড ভার্বটা চেঞ্জ করতে হবে। দুইটা কাজ করতে পারো, টু প্লাস ভার্ব লিখতে পারো লাস্টেরটাই, এবং আরেকটা সুযোগ হচ্ছে ভার্ব প্লাস আইএনজি। খুবই ফান্ডামেন্টাল এবং বেসিক একটা রুল। এখন জানতে হবে যে সব জায়গায় কি আমরা যে কোনো একটা ফলো করতে পারবো না। অ্যাজ এ হোল মনে রাখবা যে টু প্লাস ভার্ব কোন ক্ষেত্রে হবে, যদি উদ্দেশ্যমূলক কোনো কাজ বুঝাই সেই ক্ষেত্রে টু প্লাস ভার্ব ফর্মটা যাবে। যদি উদ্দেশ্য না বুঝাই, তুমি চাইলে টু প্লাস ভার্ব লিখতে পারো, চাইলে ভার্বের সাথে আইএনজি লিখতে পারো। তবে মোস্ট অফ দ্য কেসেস আমরা না উদ্দেশ্য না বুঝাই ভার্ব প্লাস আইএনজি ফর্ম বুঝাই। ঠিক আছে, আচ্ছা যেমন আমি একটা এক্সাম্পল দেই, আই স দ্য বেবি ক্রাই। এখানে কয়টা ভার্ব আছে? একটা হচ্ছে স ভার্ব আর একটা হচ্ছে ক্রাই। এখন আবার কি বোর্ড হ্যাং করলো, খুবই বিরক্তিকর। সাউন্ড ওকে আছে? বোর্ড তো মানে স্টার্টিংয়ে হ্যাং করতেছে। আচ্ছা দুইটা সেন্টেন্স আমি লিখি, আই স দ্য বয় ক্রাই, আই ওয়ান্ট গো টু মার্কেট। দেখো প্রথম সেন্টেন্সটার ক্ষেত্রে এই একটা ভার্ব আছে, এই একটা ভার্ব আছে, দিস ইজ দ্য ফার্স্ট ভার্ব এন্ড দিস ইজ দ্য সেকেন্ড ভার্ব। পরের যে সেন্টেন্সটা লিখেছি এখানে দুইটা ভার্ব আছে, ওয়ানটা প্রথম ভার্ব এবং গোটা হচ্ছে সেকেন্ড ভার্ব। এখন আমরা কি বলেছি, সেকেন্ড ভার্বের ক্ষেত্রে তুমি চাইলে আইএনজি যোগ করতে পারো বা টু প্লাস ভার্ব ফর্ম লিখতে পারো। এখন তুমি চিন্তা করো, আমি শেষে যে কেসটার কথা বললাম, যদি উদ্দেশ্য বুঝাই তাইলে টু প্লাস ভার্ব হবে। প্রথম যে সেন্টেন্সটা, আই স দ্য বয় ক্রাই, তো তুমি একটা ছেলেকে কান্না করতে দেখছো বা একটা বাচ্চাকে কান্না করতে দেখছো, এটা কি কোনো উদ্দেশ্যমূলক কাজ? বা তুমি এই যে তুমি যে দেখছো, তুমি কোনো উদ্দেশ্য নিয়ে দেখেছো? না, এখানে কিন্তু কোনো উদ্দেশ্য বুঝাচ্ছে না। দ্বিতীয় সেন্টেন্সটা, উদ্দেশ্য জিনিসটা দ্বিতীয় সেন্টেন্সটার কথা পড়লে বুঝতে পারবা, আই ওয়ান্ট টু বা আই ওয়ান্ট গো টু মার্কেট। এখন এই যে ভার্বটা বা এই সেন্টেন্সটা, এখানে তুমি যে ইসে গেছিলা, বাজারে গেছিলা, একটা উদ্দেশ্যমূলক কাজ না? বাজারে কোনো উদ্দেশ্য ছাড়া তুমি এমনি ঘুরতে যাও না, নিশ্চয়ই কিছু কিনতে যাও বা ঘুরতে যদি যাও সেটাও তো একটা উদ্দেশ্য, তাই না? তাইলে যদি এরকম উদ্দেশ্যমূলক কাজ বুঝাই, তাইলে কি করব, সেকেন্ড ভার্বের ক্ষেত্রে টু প্লাস ভার্ব ফর্ম হবে। আর এখানে আসলে কোনো উদ্দেশ্য বুঝাচ্ছে না, বাচ্চাটা কাঁদছিল, তোমার চোখের সামনে পড়ছে, তুমি দেখছো, ঠিক আছে, তখন কোনো পারপাস নেই। তাইলে এই ক্ষেত্রে আমরা কি করব, বেটার হয় যে ভার্বের সাথে ডিরেক্ট আইএনজি যোগ করে দিই। ঠিক আছে, এটা বেসিক একটা রুল, সুন্দর করে এটা মনে রাখতে হবে। প্রচুর আসে, বিশেষ করে এইচএসসিতে এই রুলটা কিন্তু ফ্রিকোয়েন্টলি আসে এবং প্রায় তোমরা গুলাই ফেলো, কারণ ম্যাক্সিমাম গ্রামার বইতে কিন্তু লেখা আছে আইদার টু প্লাস ভার্ব করো বা ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও। ঠিক আছে, ওকে। আচ্ছা সমস্যা কোনো? ঠিক আছে, সাউন্ড ক্লিয়ার আছে না? সুন্দর করে এটা মনে রাখতে হবে, সাউন্ড ক্লিয়ার আছে। এবং গতকালকের যে ক্লাসটা, গতদিনের ক্লাসটা ছিল বেঁধে যাচ্ছিল, এটা কি বাপতেছে নাকি ক্লিয়ার আছে? পিডিএফ বোঝা যাচ্ছে না। আচ্ছা আমি আরেকটু জুম ইন করি, দেখো। আচ্ছা আরেকটা রুল, আমি একটা রুল অলরেডি বলে ফেলছি। আরেকটা রুল হচ্ছে, যদি কোনো ভার্বের আগে প্রিপোজিশন থাকে, অর্থাৎ প্রিপোজিশনের পরের ভার্বের ক্ষেত্রে একটা স্পেশাল রুল আছে যে অলওয়েজ প্রিপোজিশনের পরের ভার্বের সাথে আইএনজি যোগ হয়।
আমরা কি জানি যে প্রিপোজিশন কোথায় বসে বলো তো? প্রিপোজিশন কিন্তু নাউন বা প্রোনাউনের আগে বসে। তাইলে আমি যদি একটা প্রিপোজিশনের পর একটা ভার্ব দিই, সেটা কি হইল না। তাইলে কি করতে হবে? ওটাকে ইন্টারচেঞ্জ করে নাউন বা প্রোনাউনে বানাই ফেলতে হবে। তাইলে ওর সাথে আইএনজি যোগ করে দিলে কিন্তু ইজিলি জিনিসটা নাউন হয়ে যায়। কারণ কি, ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়ে যখন নাউন হিসেবে কাজ করে, অর্থাৎ সেই জেরান্ডের কথা মনে করো। তো এটা একটা কমন রুল, যদি কখনো প্রিপোজিশন আসে, প্রিপোজিশনের পরে যদি ভার্ব থাকে তাইলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। খুবই ইম্পর্টেন্ট একটা রুল, ঠিক আছে? তাহলে প্রিপোজিশনের পর ভার্ব থাকলে ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। একটা ব্যতিক্রম আছে, সেটা হচ্ছে টু। এরপরে কিন্তু ভার্বের বেস ফর্ম বসে। কেন? কারণ আমরা জানি ইনফিনিটিভ ভার্ব নামে একটা ভার্ব আছে না, যেখানে স্ট্রাকচারটাই হচ্ছে টু প্লাস ভার্বের বেস ফর্ম। তাহলে সমস্ত প্রিপোজিশনের ক্ষেত্রে মনে রাখবা যে পরে ভার্ব আসলে আইএনজি যোগ করে দেব। কিন্তু টু এর ক্ষেত্রে একটু চিন্তা করতে হবে, ম্যাক্সিমাম টু এর ক্ষেত্রে টু এর পরের যে ভার্বটা থাকে তার বেস ফর্ম লিখতে হয়, ঠিক আছে? তবে টু এর আরেকটা ব্যতিক্রম আছে। তো এই যে টু এর পরে মূল ভার্বের বেস ফর্ম যেটা বসে, এটা কিন্তু একটা ইনফিনিটিভ স্ট্রাকচার। বাট কিছু ক্ষেত্রে দেখবা কিছু স্পেশাল ফ্রেজ আছে, যেমন উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু, গিভ আপ, ইনসিস্ট অন। তো এখানটাতে প্রথমে যে দুইটা দেখলা শেষে টু আছে, উইথ আ ভিউ টু, লুক ফরওয়ার্ড টু। তোমার মনে হতে পারে টু এর পর অলওয়েজ ভার্বের বেস ফর্ম হয়, বাট না। এই দুইটা স্পেশাল ফ্রেজের ক্ষেত্রে এরপর যদি ভার্ব আসে পরে আইএনজি যোগ হবে, ঠিক আছে? আর বাকি যে ফ্রেজগুলো দেখতেছো, গিভ আপ শেষে প্রিপোজিশন আছে, ইনসিস্ট অন প্রিপোজিশন আছে, তারপরে বি ইউজ টু, এখানেও টু আছে ওই ফ্রেজের মতো, ডিপেন্ড অন, দেখো সবগুলো শেষে কিন্তু প্রিপোজিশন আছে। তো এরকম ফ্রেজ যার শেষে প্রিপোজিশন আছে, পরে ভার্ব আসলে কি করবো? আইএনজি যোগ করে দেবো, ঠিক আছে? তার মধ্যে টু ব্যতিক্রম, এবং টু এর ব্যতিক্রমে আরও দুইটা রুল আছে। সেটা হচ্ছে যে আরও কিছু স্পেশাল ফ্রেজ আছে, টু থাকার পরেও তার সাথে আইএনজি যোগ হবে। ওকে, তো এখানে দেখো এক্সাম্পল দেওয়া আছে, আই অ্যাম লুকিং ফরওয়ার্ড টু সিইং ইউ। লুকিং ফরওয়ার্ড টু, এরপরে ভার্ব আসছে সি, আইএনজি যোগ হয়েছে, ঠিক আছে? আর যে উদ্দেশ্যমূলক কাজ, সেটা আমি অলরেডি এখানে লিখছি। এটা একটু দেখি, উদ্দেশ্যমূলক কাজ বুঝাইলে অলওয়েজ টু প্লাস ভার্ব এই ফর্মে বুঝবে। এবং এখান থেকে যে কি পরিমাণ প্রশ্ন আসে, একটু পরে আমরা বিসিএস এবং মেডিকেল ডেন্টাল প্রশ্ন দেখবো, দেখবা ইজি স্ট্রাকচার, বাট এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। আসলে যে কোনো অ্যাডমিশনের ক্ষেত্রে গ্রামার যে পোর্শনটা থাকে অলওয়েজ কিন্তু ইজি হয়। এই জন্য এবারের ইংলিশ প্রশ্নটাও ইজি ছিল, একটা মাত্র ভোকাবুলারি থেকে আসছিল, বাকি সবই তো গ্রামার ছিল। ওকে, এরপর দেখো স্পেশাল কিছু ভার্ব আছে, স্পেশাল কিছু ভার্ব যেখানে আমরা অলওয়েজ বাধ্য এরপরে অন্য কোনো ভার্ব আসলে তার সাথে আইএনজি যোগ করতে। তাহলে ভার্বগুলোর একটু মনে রাখতে হবে, মুখস্থ করতে হবে। দেখো খুবই ইম্পর্টেন্ট কিছু ভার্ব, যেমন ফিনিশ, তারপর দেখো যেগুলো আসে আমি ওগুলো দাগাই দিই। তারপরে হচ্ছে কনসিডার, এনজয়, রিগ্রেট, স্টার্ট। এই যে ভার্বগুলো আছে, দেখো একটা কি বলতেছি আমরা, স্টার্ট, শুরু করা। শুরু যখন করছো শেষ করে দাও, তাইলে স্টার্ট অ্যান্ড ফিনিশ, এই একটা পেয়ার পাচ্ছি আমরা। কনসিডার, এটা কিন্তু কনসিডার করা বা তোমার আবার পুনর্বিবেচনা যে জিনিসটা, এটা একটা মানসিক ব্যাপার। দেখো এখানে রিগ্রেট, অনুশোচনা, এটাও কিন্তু একটা মানসিক ব্যাপার। তাহলে মেন্টাল স্টেট কিছু পাচ্ছ, এনজয়, এটাও কিন্তু চোখে দেখা যায় না। তারপর দেখো আরও এক মেন্টাল স্টেট আছে, হেইট, প্রিফার, একটাতে ঘৃণা করছো আর একটা পছন্দ করছো। তাহলে এখানে ম্যাক্সিমাম যে ভার্বগুলো পাবা সবই একটা শুরু আর শেষ পাইলা, আর বাকিগুলো সব মেন্টাল স্টেট। এই টাইপের যে ভার্বগুলা, এরপর সেকেন্ড ভার্ব আসলে আমরা ভার্বের সাথে আইএনজি যোগ করতে বাধ্য, ঠিক আছে? এখানে উদ্দেশ্যমূলক কাজ বুঝাইছে কি বুঝাইনি, কোনো দরকার নেই চিন্তা করার। এক্সাম্পল দেখো, আই এনজয়, পরের ভার্বটা মনে করো লিচেন ছিল, এখানে কি হবে? তাইলে এনজয়ের পর অলওয়েজ ভার্বের সাথে আইএনজি যায়, আই এনজয় লিচেনিং টু মিউজিক। ওকে, এখানে একটা কথা একটু বলি, আমি কি পড়াচ্ছি বা পড়াচ্ছি না তুমি বুঝছো কি বুঝছো না, এটা কিন্তু খুব একটা ইম্পর্টেন্ট না, কারণ ম্যাক্সিমামই এই জিনিসগুলো জানো। তোমার যে কাজটা এখানে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা, এই যে স্লাইডটা আমাদের, এটা একটু কালেক্ট করো। এই স্লাইডটা যদি তুমি নিজের মতো করে সলভ করো, দু একটা হয়তো বুঝতে পারবে না, একটু ঘাটাঘাটি করে যদি সলভ করে ফেলতে পারো, তাই সেটাই তোমার লাভ। ক্লাস চাইলে করো, না চাইলে নাই, বাট অবশ্যই ফাইলটা দেখবা ঘেটে। আচ্ছা, এরপর ওয়াইলের রুল, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। ওয়াইলের ক্ষেত্রে দুইটা রুল আছে, ওয়াইলের পরপরই ভার্ব চলে আসে এক ক্ষেত্রে, আর এক ক্ষেত্রে ওয়াইল তারপর একটা সাবজেক্ট থাকে তারপর ভার্ব থাকে। তো ওয়াইলের পরপরই যখন ভার্ব চলে আসবে কি করবা, ওয়াইল আছে পরপরই ভার্ব, কিচ্ছু করার দরকার নেই, জাস্ট আইএনজি যোগ করে দাও, আর কিছু না। তাহলে ওয়াইলের ইমিডিয়েট পরপরই যদি ভার্ব আসে কি করবা, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। যেমন ওয়াইল, এখানে মনে করো ওয়ার্ক ছিল, তাহলে কি হবে, ওয়ার্কিং হবে। ওয়াইল ওয়ার্কিং ইন দ্য গার্ডেন আই স এ স্নেক, ঠিক আছে? বাট যখন ওয়াইলের পরে এখানে একটা সাবজেক্ট ঢুকে যাবে কি করবা, ওয়াইল সাবজেক্ট তারপর ভার্বের সাথে আইএনজি দিতে পারবা না। সাবজেক্ট সাথে তার পরপরই কি ভার্বের সাথে আইএনজি যুক্ত কোনো ফর্ম বসে না, নিশ্চয়ই কোনো অক্সিলারি লাগে। অক্সিলারি ছাড়া তো ভার্বের সাথে আইএনজি বসানো যায় না সাবজেক্টের পর।
স্ট্রাকচার তো মালে না। সেক্ষেত্রে তুমি যে কাজটা করবা যে এখানে ম্যাক্সিমাম ক্ষেত্রে ওয়াইল যুক্ত সেন্টেন্স কিন্তু অপোজিট পোর্শনটা দেখলেই বুঝবা। ম্যাক্সিমাম আমরা অ্যাকচুয়ালি যেগুলো ব্যবহার করি পাস্ট ফর্মে থাকে। এজন্য কি করতে হবে, কোন অক্সিলারি নিয়ে আসবো আমরা সাবজেক্টের পর, টেন্স অনুযায়ী পাস্ট যেহেতু আমরা এখানে ওয়াজ বা ওয়্যার নিয়ে আসবো, অর্থাৎ সূত্রে যেটা বলা হয় ওয়াইলের পরে সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। ঠিক আছে, জিনিসটা কিন্তু মানাচ্ছিল না, মানে ওয়াইলের পর সাবজেক্ট থাকলে আমি যখন ভার্বের সাথে আইএনজি দিচ্ছিলাম জিনিসটা মানাচ্ছিল না। এজন্য আমরা নতুন একটা স্টেট বের করলাম, সেটা কি আমরা পাস্ট কন্টিনিউয়াস করছি। তাইলে ওয়াইলের পর সাবজেক্ট থাকলে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়। একই জিনিস কিন্তু সবসময় পড়াশোনার ক্ষেত্রে চিন্তা করবা যে একটার সাথে আরেকটা কিভাবে লিঙ্ক করা যায়। লিঙ্ক করে যত একটা মানে একটা গ্রুপের মধ্যে সব কিছুকে ঢুকাইতে পারবা, পড়াশোনা ইজি হয়ে যাবে। ওকে, এই জন্য আছে দেখো এখানে পরের এক্সাম্পলটা, ওয়াইল হি ড্যাশ ওয়াকিং ইন দ্য গার্ডেন, বা এখানে যদি ওয়াইল হি ওয়াক ইন দ্য গার্ডেন থাকে কি করবা, হি এর পরে অবশ্যই অক্সিলিয়ারি দিয়ে তারপর ভার্বের সাথে আইএনজি করতে হবে। কোন অক্সিলিয়ারি দিবা, যেহেতু পরের পোর্শনটা পাস্টে আছে, পাস্টের অক্সিলিয়ারি ওয়াজ বা দিতে হবে। হি এর সাথে যেহেতু ওয়াজ যায়, ওয়াজ হয়েছে। ঠিক আছে, এরপর আসো ওই রুলটাই লিখেছি। সাধারণত প্রিপোজিশনের পর কি হয়, প্রিপোজিশনের পর ভার্ব থাকলে আইএনজি হয়। কেন আমরা আইএনজি যোগ করি তার কারণও কিন্তু ব্যাখ্যা করা আছে। কেন, কারণ প্রিপোজিশনের পর কখনো ভার্ব বসতে পারে না। প্রিপোজিশনের পর মাত্র নাউন এবং প্রোনাউন বসে। ঠিক আছে, কেবলমাত্র নাউন এবং প্রোনাউন বসে। তাহলে ভার্বকে নাউন করার উপায় কি, জেরান্ড বানায় দাও, ভার্বের সাথে আইএনজি যোগ করে দাও। আচ্ছা, এরপর দেখো আরো কিছু ফ্রেজ আছে যেখানে পরবর্তীতে কোনো ভার্ব আসলে অবশ্যই আইএনজি যোগ করতে হবে। যেমন ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ, ইট ইজ নাইস। অর্থাৎ কোনো একটা এক্সপ্রেশন বুঝাচ্ছে, জিনিসটা কি ভালো, জিনিসটা কি আমার ভালো লাগতেছে, বা জিনিসটা বাজে, এরকম কোনো এক্সপ্রেশন। এই টাইপের যে ক্লজগুলো আছে, এরপর যদি সেকেন্ড কোনো ভার্ব আসে ডিরেক্ট ধরে তুমি আইএনজি বসাই দাও। ঠিক আছে, এবং ম্যাক্সিমাম রুল কিন্তু দেখবা এই টাইপের যে ফ্রেজগুলা পরবর্তী ভার্ব আইএনজি নেই। অন্য কোনো রুল খুব কমনলি এরকম নাই। ম্যাক্সিমাম এই টাইপের রুলগুলোতে ভার্বের সাথে আইএনজি হয়। তাহলে ইট ইজ নো ইউজ, দেখো এর পরবর্তী যে ভার্বটা সেখানে তার সাথে আইএনজি হয়েছে, ইট ইজ নো ইউজ ওয়ার্নিং অ্যাবাউট ইট। ওকে, এরপর এই বোর্ডটা এত হ্যাং করে একটু পরপর। আচ্ছা, 6 নম্বরটা দেখো, এটা আমি অলরেডি বলে ফেলছি। ওই যে দুইটা ভার্ব থাকলে কি করতে হয় একটু দেখে নিবা, যেহেতু ফান্ডামেন্টাল ছিল এই জন্য আমি প্রথমে বলে দিয়েছিলাম। আচ্ছা, এখন হচ্ছে একটা সিম্পল সেন্টেন্স তোমার কাছে দেয়া আছে, কমা দিয়ে দুইটা অংশ আলাদা করা আছে। কোন ভার্বটা তুমি চেঞ্জ করবা, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ জিনিস। আমরা সাধারণত কমা না থাকলে ঢালাও একটা সেন্টেন্স আছে, প্রথমে সাবজেক্ট তারপর একটা ভার্ব তারপর আরেকটা ভার্ব, সেক্ষেত্রে ফার্স্ট ভার্ব অ্যান্ড সেকেন্ড ভার্বের কথা ভাবতে পারি। বাট কমা দিয়ে দুইটা পোর্শন আলাদা আছে, এবং জানো তুমি যে কমা দিয়ে যখন দুইটা ফ্রেজ বা ক্লজ আলাদা করা থাকে, তুমি চাইলে যে কোনো ফ্রেজকে আগে যে কোনো ফ্রেজকে পরে দিতে পারো। তো সেই ক্ষেত্রে উল্টাপাল্টা হয়ে যাবে তো ফার্স্ট এবং সেকেন্ড ভার্ব চয়েসের ক্ষেত্রে। তো সেই ক্ষেত্রে যখন একটা সিম্পল সেন্টেন্স থাকে, আমরা সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার কি জানি, সাবজেক্ট থাকবে, একটা মাত্র ফাইনাইট ভার্ব থাকবে, একটা বেশি কিন্তু ফাইনাইট ভার্ব থাকবে না, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তাইলে এই ক্ষেত্রে একটা এক্সাম্পল যদি আমি বলি, গো হোম আই উইল কল ইউ। তো দেখো এখানে দুইটা ফাইনাইট ভার্ব আছে, একটা হচ্ছে গো আর একটা হচ্ছে কল। এখন তাহলে কি হবে, সিম্পল সেন্টেন্সটা তো দুইটা ফাইনাইট ভার্ব দেওয়া যাবে না। তো এই ক্ষেত্রে যে পোর্শনটার সাথে সাবজেক্ট থাকে না সেই পোর্শনের ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, যে পোর্শনের সাথে সাবজেক্ট নাই তার সাথে আইএনজি যোগ করবা। তো এই পোর্শনে দেখো কোনো সাবজেক্ট নাই, আর এই পোর্শনে দেখো আই সাবজেক্ট আছে, তাহলে কি করবে, জাস্ট এর সাথে আইএনজি যোগ করে দাও। ঠিক আছে, তাইলে এখন কিন্তু ফাইনাইট ভার্ব একটা সাবজেক্ট, এবং জেনারেল যে সিম্পল সেন্টেন্সের স্ট্রাকচার সেটা ঠিকঠাক আছে। ঠিক আছে, তাহলে এটার অ্যাকচুয়াল সেন্টেন্সটা হবে গোয়িং হোম আই উইল কল ইউ। ওকে, এইগুলো যে আসলে কি পরিমাণ গুরুত্বপূর্ণ, যারা এইচএসসি দিবা তারাও বুঝতেছো, আর যারা মেডিকেল অ্যাডমিশনে ফার্স্ট টাইমার হও সেকেন্ড টাইমার হও যাই হোক না কেন, একটু হইলেও পড়াশোনা করছো তারা বুঝতে পারছো যে এইগুলো থেকে কি পরিমাণ প্রশ্ন আসে। যদি এমন হয় যে আমি কখনো মেডিকেল অ্যাডমিশন সম্পর্কে জানি না, ইংলিশ সম্পর্কে জানি না, কোথা থেকে প্রশ্ন হয় কিচ্ছু জানি না, তার মনে হয় আরে কি পড়াইতেছে, কিন্তু অ্যাকচুয়ালি এখান থেকে কিন্তু প্রচুর প্রশ্ন আসে। এবং ট্রেন্ড তো বুঝো, একবার মেডিকেল অ্যাডমিশনে একটা ট্রেন্ড চালু হইলে 2-3 বছর চলতেই থাকে সেটা। তো এইবার যেহেতু গ্রামার থেকে প্রচুর প্রশ্ন আসছে, নেক্সট ইয়ারেও কিন্তু ওরকম বেশি সংখ্যক, আমি বলবো না যে সব কিছু গ্রামার থেকে আসবে, বাট গ্রামারের প্রতি কিন্তু বেশি গুরুত্ব দেওয়া হবে। আচ্ছা, ঠিক আছে, আশা করি সব কিছু। আচ্ছা, এই পিডিএফ গ্রুপে দেওয়া আছে কিনা, তোমরা পেইড গ্রুপের যারা তারা বলতেছো, তোমাদের তো আলাদা ক্লাস হবে, আর যদি পিডিএফ চাও আমি দিয়ে দিব, আমি তো ওকে বললাম এটা অ্যাড করে দিতে ক্যাপশনের মধ্যে।
আচ্ছা, আমি দেখি ক্লাস শেষ হওয়ার পর পিন করে দিয়ে দেবো। আর তোমাদের পেইড ব্যাচের যারা আসো তাদেরকে আমি টেলিগ্রামে দিয়ে দেবো। আপাতত ক্লাস করা আমি একটা কমেন্টে দিয়েছিলাম, বাট কমেন্ট তো এখানে থাকবে না, এটা হচ্ছে প্রবলেম। আচ্ছা, আজিজ বলতেছো তুমি চাও, এটা তো দিয়ে দেওয়া হয়, আপলোড দিয়ে দেওয়া হয় রে। ইউটিউবে দেখবা যে ভিডিওটা আসছে ওর নিচে একটা কমেন্ট লিঙ্ক আছে, ওই একই লিঙ্কের মধ্যে আমরা ফাইল সব আপলোড করব। তো গতকালকের যে ক্লাসটা ছিল ওখানে যে ক্যাপশন আছে এদের ওখান থেকে তুমি ট্যাপ করে চলে যাও, বা ইউটিউবে দেখো যে ক্লাসটা দেওয়া আছে ওখানে একটা কমেন্ট আছে, ওখানে একটা লিঙ্ক আছে, ওটা দিয়ে যাইতে পারো তুমি। আচ্ছা, এরপর দেখো আরেকটা ইম্পর্টেন্ট রুল, সেটা হচ্ছে স্পেসিফিক আরও কিছু ভার্ব আছে যেগুলোর পর যদি সেকেন্ড কোনো ভার্ব আসে তাহলে তার বেস ফর্ম হয়। বেস ফর্ম মানে তার সাথে এস বা ইয়ের যোগ করতে পারবে না, আইএনজি যোগ করতে পারবে না, মূল ভার্বটা যেরকম দেখতে ওরকম র অবস্থায় বসায় দিতে হবে। তো সেই ভার্বগুলো কীরকম, এখানে দেখো সবই পঞ্চ ইন্দ্রিয়ের যে অনুভূতি সেই রিলেটেড ভার্ব। যেমন শোনা, এই পঞ্চ ইন্দ্রিয়ের মধ্যে কান একটা, এখানে শুনি আমরা, তাহলে একটা শোনা, সি দেখা, এটা চোখের অনুভূতি, ফিল অনুভব করা মনের অনুভূতি, স্মেল গন্ধ নেয়া নাকের অনুভূতি, ঠিক আছে, ওয়াচ এটা চোখের অনুভূতি। তো এই টাইপের যে ভার্ব, এরপর যদি সেকেন্ড কোনো ভার্ব আসে সেক্ষেত্রে আমরা কি করব, বেস ফর্মটা বসাই দিব, কোনো কিছু চেঞ্জ করব না। যেমন আই স দ্য বেবি ক্রাইং, এখানে দেখো একটু আগে যে রুলটা বলছিলাম দুইটা ভার্ব পরপর আসছে, তো এখানে তুমি চাইলে আগের রুল অনুযায়ী আইনজি যোগ করতে পারো, বাট এই রুল অনুযায়ী কিন্তু কি আসতেছে যে আমরা এর পরে যে ভার্বটা বেস ফর্মে রাখবো, অর্থাৎ আই স দ্য বেবি ক্রাই, এটা মোর প্রিফারেবল, বাট এটাও কিন্তু ট্রু, ঠিক আছে, এটাও ট্রু, বাট মোর অ্যাপ্রোপ্রিয়েট কোনটা, যেহেতু এই ওয়ার্ডগুলো দিয়ে আলাদা রুল বানাই ফেলছি, সো তুমি মোর স্পেসিফিক্যালি চিন্তা করবা যে আমরা এই ভার্বগুলোর পর সেকেন্ড ভার্ব বসলে বেস ফর্ম বসাবো, বাট সবসময় কিন্তু মিলবে না, এরকম অপশনও পাবা, এই জন্য আমাদের দুইটাই জানতে হবে। এই জন্য কিন্তু পরে আমরা লিখে দিয়েছি, নাহলে অনেকের মধ্যে কনফিউশন হইতে পারে যে আপু অনেক জায়গাতে আই স দ্য বেবি ক্রাইং এই টাইপের উত্তরও নিয়েছে। তো সেই ক্ষেত্রে আসলে গ্রামারের ক্ষেত্রে ঝামেলা যেটা হয় যে ব্রিটিশ গ্রামারটা একরকম, তাদের উচ্চারণ একরকম, সব কিছু আলাদা, আমেরিকান গ্রামার একরকম, আমরা বাঙাল যারা আছি তারা সেটাকে চেঞ্জ করে আরেক রকম বানিয়ে ফেলছি, বুঝছো, এই জন্য আসলে অনেক কিছুই বিভিন্ন ভাষায় বিভিন্ন রকম দেখবা। আচ্ছা, এরপর আরেকটা গুরুত্বপূর্ণ রুল যেটা ছোটবেলা থেকে পড়ে আসতেছি, হ্যাড বেটার, হ্যাড রাদার, উড বেটার, উড রাদার, হ্যাভ টু, হ্যাজ টু, এই যে ফ্রেজগুলো আছে দেখো, বেটার বা রাদার আর হ্যাভ টু, হ্যাজ টু, এগুলো তো তোমরা জানোই, বাধ্যবাধকতা বুঝায়, শেষে টু থাকে। এই টাইপের যে ভার্বগুলো আছে এরপর যদি কোনো ভার্ব আসে এখানেও র ফর্ম বসে, র ফর্ম অর্থাৎ বেস ফর্ম, ঠিক আছে। এক্সাম্পল দেখো, হি হ্যাড বেটার গো দেয়ার, হ্যাড বেটার আমার মনে হইতো যে এখানটাতে হয়তো যেহেতু গো দিচ্ছি তাইলে হ্যাড বেটার টু গো দেয়ার দিলে হয়তো না, এখানে কিন্তু টু বসালে ভুল হবে, এবং তোমরা ম্যাক্সিমাম যদি এই জিনিস রিটার্ন দেওয়া হয়তো আমার মনে হয় 90% তোমরা টু দিতা। যখন একটু কোশ্চেন ঘুরায় তোমাদের যে মেন্টালিটি ওরকম একটা অপশান দিয়ে দেওয়া হয়, সবাই ওটা দাঁড়িয়ে বসে থাকো, বুঝছো, আমি কোশ্চেন করলে ওরকম করতাম, যদি বইতে অত ঝামেলা করে না অপশান নিয়ে, তাইলে এটাও একটু খেয়াল করিও। এরপর আসো আরও কিছু ভার্ব আছে, যেমন খুব ইম্পর্টেন্ট এগুলো, লেট, মেক, নিড, ডেয়ার, বিড, ওয়াচ, ফিল, সি, হিয়ার, ইউজ টু, এইগুলাও কিন্তু পরের যে অংশগুলো আমরা দেখতেছি, এই যে ওয়াচ, ফিল, সি, ওই যে একটু আগে যে রুলটা পড়েছিলাম ওর মধ্যে দিয়ে দাও, প্রথমগুলো একটু খেয়াল করো, লেট, মেক, নিড, ডেয়ার, বিড, এই যে ভার্বগুলো আছে এরপরে যদি কোনো ভার্ব আসে তাহলে তার বেস ফর্ম বসাইতে হয়। এখন তোমার মনে হইতে পারে যে একটু আগেই প্রশ্নটা করা উচিত ছিল যে লেট এটা তো একটা ভার্ব, বা মেক এটা তো একটা ভার্ব, এরপরে আমি কি করে আবার মূল ভার্বের বেস ফর্ম বসাইতে পারি, এরকম একটা কোশ্চেন আসতে পারে না যে পরপর দুইটা বেস ফর্ম কেমনে বসে। তো অ্যাকচুয়ালি প্রথমটা ঠিক আছে, প্রথমটা মূল ভার্ব যেভাবে থাকে, মেক বা লেট যেভাবে থাক, পরের যে ভার্বটা এইটা অ্যাকচুয়ালি টু প্লাস ভার্ব ফর্মে থাকে। কোন ফর্মে থাকে? টু প্লাস ভার্ব। বাট সুন্দর করে শোনার জন্য আমরা টুটাকে অমিট করে দিই, টুটাকে গুনতের মধ্যেই ফেলি না। তো এই যে স্পেসিফিকেশন যে দুইটা ভার্ব পরপর আসতেছে, পরের ভার্বের সাথে টু প্লাস ভার্ব ফর্মে লেখার কথা ছিল, টুটা অ্যাবসেন্ট করে দিচ্ছি। এটাকে কি বলা হয়? বেয়ার ইনফিনিটিভ। বেয়ার মানে কি? বেয়ার মানে খালি বা ফাঁকা, অর্থাৎ নাই যেটা বোঝায়। অর্থাৎ বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভের টু নাই, ঠিক আছে? এটা একটা ইনফিনিটিভের এক্সেপশনাল রুল, এটা কিন্তু দেখতে হবে, ঠিক আছে? তাইলে বিশেষ করে এখানটাতে লেট, মেক, নিড, এই তিনটা খুব খুব গুরুত্ব দিয়ে মনে রাখবা, ঠিক আছে? এবং বেয়ার ইনফিনিটিভ জিনিসটা কি আবার বলো? বেয়ার মানে নাই, খালি। তার মানে এখানে বেয়ার ইনফিনিটিভ মানে ইনফিনিটিভের যে টু, ইনফিনিটিভের মেইন যে স্ট্রাকচার সেই টুটাই নাই, এই জন্য এটাকে বেয়ার ইনফিনিটিভ বলে। আচ্ছা,
এরপর এটা তো তোমরা জানো অ্যাজ দো অ্যাজ ইফ, এটাও খুব খুব কমন একটা রুল। এবং এই ক্ষেত্রে তিনটা জিনিস মনে রাখবা। প্রেজেন্ট ইনডিফিনাইটকে আমি বোঝার সুবিধার্থে বা প্রেজেন্টের সমস্ত ক্যাটাগরিকে P1 দিয়ে প্রকাশ করব, পাস্ট ইনডিফিনাইটকে P2 দিয়ে লিখব, আর পাস্ট পারফেক্টকে এই তিনটা মনে রাখিও। আমি সব সময় সবাইকে বলি তিনটা মনে রাখিও, কারণ আমার বারবার প্রেজেন্ট ইনডিফিনাইট, পাস্ট ইনডিফিনাইট, পাস্ট পারফেক্ট বলতে ইচ্ছা করে না। প্রেজেন্ট ইনডিফিনাইট বা প্রেজেন্টের আর সমস্ত সদস্য অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস, পারফেক্ট, সবগুলাই পারফেক্ট কন্টিনিউয়াস সবগুলোকে আমরা P1 ক্যাটাগরিতে ফেলবো, ঠিক আছে। এবং পাস্ট ইনডিফিনাইট যেটা, এটাকে P2 ক্যাটাগরিতে ফেলবো, পাস্ট পারফেক্ট যেটা P3 ক্যাটাগরিতে ফেলবো, ঠিক আছে। এর মধ্যে আবার বলিও না যে ইনডিফিনাইটের মধ্যে পাস্ট কন্টিনিউয়াস হাবিজাবি আছে, নাই। পাস্ট ইনডিফিনাইট P2 মানে শুধু পাস্ট ইনডিফিনাইট, P3 মানে শুধু পাস্ট পারফেক্ট, কিন্তু P1 মানে প্রেজেন্টের সবগুলা। এটা কেন বলতেছি, কারণ ম্যাক্সিমাম গ্রামারের ক্ষেত্রে দেখবা যে প্রেজেন্টের মধ্যে ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, পারফেক্ট আলাদা করে চিন্তা করে না, ওরা অ্যাজ এ হোল সবগুলোকে প্রেজেন্ট হিসাব করে রুলগুলো বানাইছে। ম্যাক্সিমাম জায়গাতে দেখবা হয়তো তোমাকে শুধু রুলের মধ্যে প্রেজেন্ট ইনডিফিনাইট বলছে, বাট একই রুল প্রেজেন্ট কন্টিনিউয়াসের ক্ষেত্রে কাজে লাগাইছে। সো P1 এর ক্ষেত্রে মনে রাখবা প্রেজেন্টের সকল গোত্র, অর্থাৎ টেন্স হিসেবে প্রেজেন্ট ইনডিফিনাইট, কন্টিনিউয়াস, প্রেজেন্ট পারফেক্ট এদের মধ্যে কোনো পার্থক্য নেই। ওকে, তো দেখো এখানে অ্যাজ দো বা অ্যাজ ইফের ক্ষেত্রে কি হয়, অ্যাজ দো বা অ্যাজ ইফ একটা ফর্মুলাই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে প্রথম অংশ যদি P2 থাকে তাইলে পরের অংশ কি হয়, P3 হয়, অর্থাৎ প্রথম অংশ পাস্ট ইনডিফিনাইট, শেষের অংশ পাস্ট পারফেক্ট। খুবই 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 ইম্পর্টেন্ট, কিন্তু এগুলো খুব বেশি আসে। তাইলে এক্সাম্পল দেখো, হি টকড, এটা কোন ফর্মে আসছে বলো তো, হি টকড ভার্ব প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পাস্ট ফর্ম, পাস্ট ইনডিফিনাইট। এরপর দেখো অ্যাজ ইফ ই হ্যাড বিন মেড, হি সাবজেক্ট, তারপরে হ্যাড আছে, তারপরে বিন আছে, তাইলে এখানটাতে সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস বিন বা ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, এটা কিসের স্ট্রাকচার, পাস্ট পারফেক্টের স্ট্রাকচার। সেই হিসাবে কিন্তু এই রুলটা ফলো করা হয়েছে এবং খুবই গুরুত্বপূর্ণ। ওকে, এরপর দেখো সিন্স থাকলে আমরা কি করি। সিন্সের ক্ষেত্রে দুইটা রুল আছে। সিন্সের ক্ষেত্রে কয়টা রুল আছে, দুইটা। যদি কখনো P1 থাকে, প্রথম অংশ P1 থাকে, তাইলে সিন্স যুক্ত অংশ P2 করতে হয়, আর যদি প্রথম অংশ P2 থাকে তাইলে P3 করতে হয়। তো P1 P2 P3 লেখার কারণ ওইটাই যে আমরা খুব ইজিলি 1 থাকলে 2 অর্থাৎ 1 যোগ করে দেবে, 2 থাকলে 3, এই ফর্মুলা অনুযায়ী মনে রাখতে পারি, বুঝছো। তো এটা একটু মনে রাখিও। এবং এখানে দেখো একটা মজার জিনিস, সেটা আমি প্রেজেন্ট ইনডেফিনাইট, প্রেজেন্ট পারফেক্ট দুইটা একসাথে লিখছি। এর জন্যই বলছিলাম যে গ্রামারে অ্যাকচুয়ালি প্রেজেন্টের যত ক্যাটাগরি আছে, যতগুলো ক্লাসিফিকেশন আছে, আলাদা করে চিন্তা করা হয় না, সবগুলো এককভাবে চিন্তা করা হয়, ঠিক আছে। তাহলে প্রথম অংশ প্রেজেন্ট ইনডেফিনাইট বা পারফেক্ট বা কন্টিনিউয়াস থাকলে কি করি আমরা, সিন্স যুক্ত অংশ পাস্ট ইনডেফিনাইট করি। প্রথম অংশ পাস্ট ইনডেফিনাইট, এই যে P2, পরের অংশ পাস্ট পারফেক্ট, P1 to P2, P2 to P3। ওকে, এক্সাম্পল দেখো, 10 years have passed, 10 years এটা সাবজেক্ট, দেন হ্যাভ প্লাস পাস্ট অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট, পরের অংশ কি হবে, পাস্ট ইনডিফিনাইট, হি সেটেলড ইন লন্ডন। এটাও কিন্তু খুব কমনলি আসে, এই টাইপের প্রশ্ন, পরিচিত নিশ্চয়ই। এরপর দেখো, ইট ওয়াজ লং সিন্স, পাস্ট ইনডিফিনাইট, পরের অংশ পাস্ট পারফেক্ট হবে, আই হ্যাড সিন হার লস্ট, সাবজেক্ট প্লাস হ্যাড প্লাস V3, ঠিক আছে। ইম্পর্টেন্ট দেখবা, এবং আমার মনে হয় না যে এখানে আসলে এক্সাম্পল বুঝতে কারো কষ্ট হবে, এই জন্য এক্সাম্পলগুলো দ্রুত বলে দিচ্ছে। ওকে, ইট ইজ টাইম, এটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট একটা রুল, দেখবা বিশেষ করে SSC HSC খুব বেশি পরিমাণে আসে। আমি তো আর HSC-তে ইংলিশ পরীক্ষা দেই নাই, পড়ছি না, এই কথা আবার বলিও না, পড়ছি, বাট SSC-তে লাস্ট আমি ইংলিশ এক্সাম দিয়েছি। আমার মনে আছে ওই SSC-তে যেগুলো পড়ছিলাম, পরে ঘুরায় পেঁচায় ওগুলো নিয়েই আমার HSC চলছে। তো অ্যাকচুয়ালি গ্রামারটা এরকম যে একবার তুমি সুন্দর করে পড়বা, সারা জীবন ওই জিনিস নিয়ে চলতে পারবা। BCS, কোনো চাকরির পরীক্ষা, বাইরে যাবা, IEL টেস্ট দিবা, বা অন্য কোথাও কোনো কিছু দিবা, সব জায়গাতে কাজে লাগবে। ইংলিশ এমন একটা জিনিস। আর এটা তো নিশ্চয়ই জানো যে আসলে অনার্স লেভেলের সমস্ত পড়াশোনা সবই ইংরেজিতে হয়। তো ইংরেজি না পড়ে কই যাবা বলো। প্রতিদিন লাইভ ক্লাস হয় কিনা, লাইভ ক্লাস প্রতিদিন না, আমাদের একটা রুটিন করা আছে, 1 সপ্তাহ ব্যাপী ফ্রি ক্লাস হবে। আচ্ছা, এরপর হচ্ছে ইট ইজ টাইম, তারপরে দেখো ইট ইজ টাইম, পরে প্রিপোজিশন প্লাস অবজেক্ট, আর ইট ইজ টাইম প্লাস সাবজেক্ট, 3টা রুল আছে। তো ইট ইজ টাইম, শুধু যদি ইট ইজ টাইম পর্যন্ত থাকে তাইলে আমরা কি করি, পরের অংশে টু প্লাস ভার্ব, এই স্ট্রাকচারটা ফলো করি। ইট ইজ টাইম, তারপরে কি ব্যবহার করতে হয়, ইনফিনিটিভ, অর্থাৎ টু প্লাস ভার্ব হয়। ইট ইজ টাইম
টু স্টার্ট আওয়ার ওয়ার্ক। বাট যদি এই ইট ইজ টাইমের পর একটা সাবজেক্ট আসে তাহলে কি করতে হবে, এটা কিন্তু সবাই জানো, হয়তো প্রথম যেটা জানো না, বাট ইট ইজ টাইমের পরে সাবজেক্ট থাকলে অবশ্যই পাস্ট ইনডিফিনিট করতে হবে। তাইলে যদি এরকম আসে ইট ইজ টাইম উই, পরবর্তী ভার্ব ছিল স্টার্ট, কি করতে হবে, জাস্ট পাস্ট ইনডিফিনাইট দ্যাট ইজ স্টার্টেড হবে। ঠিক আছে, তাহলে ইট ইজ টাইমের পর যদি কিছু না থাকে, ডিরেক্ট ভার্ব থাকে, তাহলে টু প্লাস ভার্ব করবা। ইট ইজ টাইমের পর সাবজেক্ট আছে, তারপর ভার্ব আছে, তখন পাস্ট ইনডিফিনাইট দ্যাট ইজ ভার্ব যেটা ছিল ওটার পাস্ট ফর্ম করে দিবা। ঠিক আছে, এই গেল দুইটা রুল। আর যদি কখনো ইট ইজ টাইমের পরে ফর সামওয়ান বা সামবডি থাকে তাহলে কি করবা, তাহলে ওই একই রকম রুল আগের মতোই। এটা তো আর সাবজেক্টের কাজ করতেছে না, ফর সামওয়ান অর্থাৎ এখানে অবজেক্ট হিসেবে কাজ করতেছে, তাইলে এক্ষেত্রে ওই আগের রুলটা টু প্লাস ভার্ব, খেয়াল করিও। আচ্ছা ঠিক আছে, স্টুডেন্ট যাইতেছে আসতেছে। আচ্ছা এরপর দেখো আই উইশ বা আই উইশড, এই টাইপের রুলও কিন্তু অনেক বেশি পরিমাণে আসে। তো উইশের ক্ষেত্রে বা ইফের ক্ষেত্রে দেখো দুইটা রুল সুন্দর করে মনে রাখবা। সেটা হচ্ছে যে প্রথম অংশকেই আছে, উইশ থাকলে প্রেজেন্ট আছে, বা সাধারণত আই উইশ ফরম্যাটেই থাকে, সেই ক্ষেত্রে পরের অংশ কি করতে হয়, পাস্ট ইনডিফিনাইট করতে হয়। অর্থাৎ ওই যে আগের রুল P1 to P2 কনভার্সন, প্রেজেন্ট আছে পাস্ট করে দাও, P1 to P2 কনভার্সন। তবে এখানে একটা রুল আছে, আই উইশ বা ইফ দিয়ে যে স্টেটমেন্টগুলো চিন্তা করা হয় এগুলো কিন্তু সব কিছু অবাস্তবিক। যেমন আই উইশ আই ওর কিং, আমি ভাবতেছি যদি আমি রানী হইতাম, বাট এটা কি সত্য না। তো সাধারণত আই এর পর কি বসে, আই এর পর কিন্তু ওয়াজ বসে, তাই না, আই এর পর ওয়াজ বসে, বাট এখানে ওয়ার বসছে কেন, কারণ এখানে একটা কল্পনার জগতে ঘটনা ঘটতেছে। কল্পনার জগতে কি গ্রামারের নিয়ম মেনে চলবে, চলবে না, এই জন্য আইয়ের পরে ওয়াজ বসে নাই, গ্রামার না মেনে ওয়ার বসে পড়ছে। ঠিক আছে, যেহেতু কাল্পনিক জিনিস, তো এরকম অনেক জায়গাতে পাবা কাল্পনিক কোনো এক্সপ্রেশন প্রকাশ করার ক্ষেত্রে দেখবা যে সব সময় প্লুরাল ভার্ব বসে, ওয়ার, এটা কিন্তু প্লুরাল ভার্ব। তো এখানে হি থাক, সি থাক, আই থাক, ইউ থাক, যাই থাক না কেন প্লুরাল ফর্মে বসবে, অর্থাৎ ওয়ার বসবে। ঠিক আছে, আর আই উইশ আই হ্যাড দ্য উইংস অফ ইট আপ, সাবজেক্ট প্লাস ওই যে হ্যাভ ভার্ব যেটা থাকা বোঝায় সেটার পাস্ট ফর্ম কিন্তু এটা, এটা একটু দেখিও। তবে এই এক্সপ্রেশনটা অনেকে এখনো ভুলাই ফেলো, একটু খেয়াল করিও। ওকে, এরপর আরেকটা রুল, সেটা হচ্ছে নো সুনার হ্যাড স্কার্সলি হ্যাড। এগুলোর সাথে কি বসে, নো সুনার হ্যাড যদি থাকে ম্যান্ডেটরি একটা জিনিস মনে রাখবো, দেখো এখানে হ্যাড আছে, তাহলে হ্যাডের পর যদি কোনো ভার্ব আসে আমরা কি করি, অবশ্যই পার্টিসিপল ফর্ম করি। তো যদি নো সুনার হ্যাড থাকে অবশ্যই এরপরে ভার্বের পার্টিসিপল ফর্ম হবে। স্কার্সলির পরে তো হ্যাড আছে, তাহলে পার্টিসিপল ফর্ম হবে ভার্বের। তবে একটা জিনিস পার্থক্য আছে, নো সুনারের সাথে দেন বসে, স্কার্সলি হ্যাডের সাথে কি বসে, ওয়েন বসে, মনে রাখিও। নো সুনার হ্যাড, স্কার্সলি হ্যাড, যেহেতু হ্যাড আছে দুইটার পরেই, দুইটার ক্ষেত্রেই ভার্বের পার্টিসিপল ফর্মটা বসবে। কিন্তু পরবর্তীতে সামান্য পার্থক্য আছে, যে কনজাংশনটা দুইটা ক্লজকে যুক্ত করবে, নো সুনার হ্যাডের ক্ষেত্রে সেটা দেন, স্কার্সলি হ্যাডের ক্ষেত্রে সেটা ওয়েন। ঠিক আছে, এবং পরের অংশ পাস্ট ইনডিফিনাইট হবে। অর্থাৎ এইখানটাতে প্রথমটা কি ফর্মে আছে বলো তো, হ্যাড প্লাস V3, হ্যাড প্লাস V3, এটা কিসের ফর্ম, P3, অর্থাৎ পাস্ট পারফেক্টের ফর্ম। আর পরের অংশটা পাস্ট ইনডিফিনাইট, অর্থাৎ এটা কিন্তু P3 থেকে P2 হইল। ঠিক আছে, মনে রাখিও P3 থেকে P2 হইল। এবং এটার কারণ কি, সাধারণত আমরা P2 থেকে P3 হইতে দেখি। স্টার্টিংটা দেখো নো সুনার হ্যাড, অর্থাৎ এক্স্যাক্টলি কিন্তু সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন দিয়ে যেভাবে সেন্টেন্স শুরু হয় ওভাবে হয় নাই, যেহেতু সেন্টেন্সটাই আবলা খাবলাভাবে শুরু হয়েছে, রুলও উল্টাই গেছে, P3 থেকে P2 হচ্ছে। ঠিক আছে, এক্সাম্পল দেখলে বুঝতে পারবা, নো সুনার হ্যাড, দেখো পরবর্তী অংশে সাবজেক্ট আসছে, এইমড আসছে, V3 অফ হি এইমড অফ দ্য বার্ড, দেন মাঝখানে দেন আছে, কিন্তু এটা দেন না, এটা কিন্তু দেন, THAN, দেন। ওকে, এরপর দেখো স্কার্সলি হ্যাড হি এইমড অ্যাট দ্য বার্ড, একই রকম, দেন ইট ফ্লিউ অ্যাওয়ে, এখানে দেন না ওয়েন হবে, খেয়াল রাখি। ঠিক আছে, এটা একটু ভুল আছে কিন্তু, জাস্ট দুইটা জিনিস মনে রাখবা, কখন দেন হচ্ছে, কখন ওয়েন হচ্ছে, এবং অবশ্যই হ্যাডের পর তো V3 বসবে জানো, পরের অংশ কিন্তু পাস্ট ইনডিফিনাইট হবে। আরেকটা জিনিস, এখানে কিন্তু এটা দেন ছিল, দেন না। ওকে, অ্যাজ সুন অ্যাজ অতটা ইম্পর্টেন্ট না, জাস্ট মনে রাখবা যে অ্যাজ সুন অ্যাজের সাথে পাস্ট থাকলে পাস্ট হয়, প্রেজেন্ট থাকলে ফিউচার হয়। অর্থাৎ অ্যাজ সুন অ্যাজ P2 থাকলে P2 হয়, আর যদি P1 থাকে ও ফিউচারে চলে যায়। এটা একটু ব্যতিক্রম, যদিও খুবই কম আসে, এবং এখানে অর্থগত সঙ্গতিও খুব একটা পাওয়া যায় না, তুমি পড়ে বুঝবা না যে কেমনে কি অর্থ হইলো। তাইলে অ্যাজ সুন অ্যাজ এর ক্ষেত্রে একটু ব্যতিক্রমী রুল, যদি পাস্ট ইনডিফিনাইট থাকে পাস্ট ইনডিফিনাইট করে লিখে দেবা, যদি প্রেজেন্ট বা প্রেজেন্টের ভাই বোন থাকে কি করবা, সেক্ষেত্রে ফিউচারে চলে যাবা। দেখো অ্যাজ সুন অ্যাজ পাস্ট ইনডিফিনাইট আছে, পাস্ট ইনডিফিনাইট করবা। অ্যাজ সুন অ্যাজ হি রিচড, হি প্লাস V3,
হি স হিজ ফ্রেন্ড, এখানে ভি প্লাস ভি টু আসছে, তাহলে পাস্ট থেকে পাস্ট। এরপর দেখো যদি প্রেজেন্ট ইনডেফিনাইট বা প্রেজেন্ট পারফেক্ট হয়, পরের অংশ ফিউচার ইনডেফিনাইট হয়। তাহলে এই ক্ষেত্রে অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস, এটা প্রেজেন্ট ইনডেফিনাইট, আই উইল কল ইউ। ঠিক আছে, এখানে জিনিসটা এরকম একটু অর্থগত দিক থেকে মনে করবা যে অ্যাজ সুন অ্যাজ হি রিটার্নস অর্থাৎ যেই না সে ফিরবে তখনই আমি তোমাকে কল করব। তো চিন্তা করো কোন কাজটা আগে হচ্ছে, সে আগে ফিরবে, তাকে আমি চোখে দেখবো তারপর কল করব। তাহলে কোন কাজটা আগে হচ্ছে, আগে সে আসতেছে, এটা প্রেজেন্টে বা আগে আগে হচ্ছে। এবার ফিউচারে যে কি হচ্ছে একটু পর যে আমি কল করতেছি। সো এখানে অর্থ দিয়েও কিন্তু জিনিসটা মিলানো যায় বা মনে রাখা যায়, এবং এখানে অ্যাকচুয়ালি অর্থটা বেশি ইম্পর্টেন্ট। খুব স্ট্রিক্টলি যে রুল ফলো করা হয় তা কিন্তু না। যদি রুল ফলো করা হইতো ওই যে অ্যাজ ইফ অ্যাজ দো যেগুলো যেমন করে তোমাকে খাওয়ানো হচ্ছে ছোটোবেলা থেকেও এটা খাওয়াই দিত টিচাররা। আচ্ছা, এরপর হচ্ছে আনলেস আনটিল, এইগুলোর ক্ষেত্রে যে রুলটা একদম ইফের রুলের মতো, কন্ডিশনালের রুল পড়ছো না, প্রেজেন্ট ইনডিফিনাইট থাকলে কি করি আমরা, ফিউচার ইনডিফিনাইট করি পরবর্তী ক্লজ। তারপরে হচ্ছে যদি পাস্ট থাকে পাস্ট কন্ডিশনাল করি, আর পারফেক্ট থাকলে পারফেক্ট কন্ডিশনাল করি। এগুলো তো নিশ্চয়ই জানো। ঠিক একই রুল আমার মনে হয় না আর একটা বলার দরকার আছে, যেটা বলার দরকার আছে সেটা বলি। সেটা হচ্ছে যে আনলেস একটা নেগেটিভ ইমপ্রেশন, আনলেস মানে যদি না। সো যেহেতু আনলেস শব্দটা নিজেই নেগেটিভ, গতকাল যেমন বলতেছিলাম রেয়ারলি, সেলডম, এই ওয়ার্ডগুলো নেগেটিভ। তো এই শব্দটা যেহেতু নেগেটিভ, এর সাথে কখনো কিন্তু নেগেটিভ এক্সপ্রেশন বসবে না, অর্থাৎ আনলেস যুক্ত পোর্শন কখনো নেগেটিভ হয় না, এটা মনে রাখবা। যেমন আনলেস ইউ রিড ওয়েল ইউ উইল ফেল। তো আনলেস ইউ রিড ওয়েল, তুমি যদি বলতো আনলেস ইউ ডোন্ট রিড ওয়েল ইউ উইল ফেল, হইতো না কিন্তু, এটা একটু খেয়াল রাখবা। এবং এখানে ইফের ক্ষেত্রে এরকম শর্ত বোঝাই যে তুমি যদি এটা করো তাইলে ওইটা হবে, আনলেস মানে তুমি যদি এটা না করো তাইলে এটা হবে। তাইলে আনলেস ইউ রিড ওয়েল, তুমি যদি ভালো করে না পড়ো, আনলেস মানে না, যদি না, তাহলে কি করবা, তুমি ফেল করবা। খেয়াল করিও, এটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট। আচ্ছা, আর আনটিলের ক্ষেত্রে কীরকম হয়, আনটিলের ক্ষেত্রে সাধারণত দেখা যায় এটাও অর্থকে বেশি গুরুত্ব দেওয়া হয়। অর্থাৎ যদি ওই একটু আগে যে এক্সপ্রেশনটা দেখালাম কোন কাজটা আগে হচ্ছে সেটাকে গুরুত্ব দেওয়া হয়, তবে সাধারণত প্রথম রুলটার মতো পাস্ট ইনডেফিনাইট থাকলে পাস্ট ইনডেফিনাইট করতে হয়। অন্য ক্ষেত্রে প্রেজেন্ট বা প্রেজেন্ট পারফেক্টের সাথে ফিউচার যায়, যেটা আগে হচ্ছে তার ক্ষেত্রে প্রেজেন্ট যায়, আর অপোজিট যে পোর্শনটা একটু পরে হচ্ছে তার ক্ষেত্রে ফিউচার ইনডেফিনাইটটা চাই। আচ্ছা, এরপর দেখো এই হুয়েনের ক্ষেত্রেও একই রকম। হুয়েনের ক্ষেত্রে যে কাজটা আগে হচ্ছে তার সাথে প্রেজেন্ট যায়, আর যেটা পরে হচ্ছে ফিউচার ইনডিফিনাইট যায়। যেমন দেখো আই উইল কল ইউ ওয়েন আই গেট দ্য নিউজ, তাইলে আমি তোমাকে কল করব কখন, যখন আমি নিউজটা পাবো। কোন কাজটা আগে হচ্ছে, আমি আগে নিউজটা পাবো, হ্যাঁ নিউজটা পাইছি, এই তো ঘটনা ঘটছে, ফোন দিলাম তারে। তাহলে আগে কোন কাজটা হলো, নিউজটা পাইলাম, তারপরে আমি তার কল দিলাম। কোন কাজটা আগে হচ্ছে, আগে নিউজ পাচ্ছ এই জন্য এটা প্রেজেন্ট, এবং পরের কাজটা কি আমি তারে কল করলাম, তাহলে আই উইল কল ইউ। ওকে, এরপর আসো এই জিনিসটা বিফোর এবং আফটারের রুল। আমার মনে হয় না কেউ জানো না এমন কেউ এখানে আসো, বিফোর আফটারের রুল জানো না এমন কেউ আসো এখানে, কয়জন আসো? তাহসিন মেহজামিন বলতেছে মনে রাখিব। আচ্ছা, আপুর ফার্স্ট ক্লাস করতেছি, তুমি কোন ব্যাচ? ওদের কথা আর বললো না, ওরা এখন আগের দিন ক্লাসে আসছে কয়েকজন, আসা ঝগড়া শুরু করে দিচ্ছে। আমি জানি না এখন এই স্টুডেন্টদের মধ্যে এত ক্লাস কেন। একটা গ্রুপের মধ্যে মনে করো তোমাদের 23 ব্যাচ আছে, 24 ব্যাচ, 25 ব্যাচ, 26 ব্যাচ, সবাই আছে। এরপর ঝগড়া লেগে গেছে, কে কার সিনিয়র, কে কারে গালাবে, কে কার পড়ে যাবে, এই নিয়ে ঝগড়া পেতে যায়। আর আগের দিন এখানে কমেন্টে আসা মানে অ্যাট্রাকশন পাওয়ার জন্য উল্টাপাল্টা কমেন্ট করতেছে, নাও সবাই মিলে একসাথে ঝগড়া করো। আচ্ছা, সবাই জানে বলতেছে, যাই হোক। তো দেখো আফটার এবং বিফোর এটা যেন না গুলাই, একটা জিনিস মনে রাখবা, আফটার শব্দের অর্থকে পরে, আর বিফোর মানে পূর্বে। ঠিক আছে, তো আফটার এবং বিফোর যদি এটা কোনো সেন্টেন্সের মাঝখানে বসে তখনই এই সূত্রটা অ্যাপ্লিকেবল, এবং যদি কখনো শুরুতে বসে তখন কি করবা, মাঝখানে চিন্তা করে নেবা। মাঝখানে বসা মানে কিন্তু অ্যাকচুয়ালি সেকেন্ড ক্লজের সাথে বসা, আর ফার্স্টে বসা মানে ফার্স্ট ক্লজের সাথে বসা, সেইভাবে হিসাব করে কিন্তু নিতে হবে। যাই হোক, যদি মাঝখানে বসে, আফটার মানে পরে আর বিফোর মানে পূর্বে। তো এখানে জেনারেল রুল হচ্ছে P2 এবং P3-র কনভার্সন, অর্থাৎ পাস্ট থাকলে পাস্ট পারফেক্ট করতে হয়, অনেক সময় পাস্ট পারফেক্ট আগে থাকে, পাস্ট ইনডিফিনিট আগে থাকে। তো এখানে ভারী কে, P2 এর ওজন বেশি নাকি P3 এর ওজন বেশি? অবশ্যই P3 এর ওজন বেশি। তাহলে যার ওজন বেশি সে অর্থ অনুযায়ী জায়গায় বসবে, অর্থাৎ ওজন বেশি P3-র, তাইলে আফটারের অর্থ অনুযায়ী পরে P3 বসবে,
আগে P2 বসবে, আর বিফোরের আগে P3 বসবে, পরে P2 বসবে। ঠিক আছে? এবং তোমাকে কি বললাম যে কোন ক্লজটার সাথে বিফোর বা আফটার আছে, পরের মাঝখানে বসলে পরের ক্লজটার সাথে। তাহলে আফটার যুক্ত অংশ কি হয়? পাস্ট পার্টিসিপল, আর বিফোর যুক্ত অংশ পাস্ট ইনডিফিনিট, অপর অংশটা পার্টিসিপল। বুঝছো? মানে সব সময় তো এরকম থাকবে না যে শি টোল্ড মি হার নেম আফটার শি হ্যাড কাম, এরকম থাকতে পারে না আফটার শি হ্যাড কাম শি টোল্ড মি হার নেম। তখন কিভাবে আলাদা করবা? চিন্তা করবা যে অ্যাকচুয়ালি কিন্তু বিফোর বা আফটার এই যে সূত্র এর সাথে লাস্ট পোর্শনের সাথে থাকে, এই জিনিসটা একটু এঁকে নিবা বা চিন্তা করে নিবা। ঠিক আছে? আমার নিজের গুলাই তো যদি আফটার বাই বিফোর সামনে দিত তখনই প্যাচ লেগে যেত। ওকে ওকে, এরপর আসো উড দ্যাট। এটাও বেশ ইম্পর্টেন্ট, আমার এসএসসিতে এরকম একটা প্রশ্ন আসছিল। উড দ্যাট এর পরের স্ট্রাকচার কি হবে? আমার মনে থাকতো না, অনেক জিনিস হাবি যাবি, আমি জাস্ট একটা সেন্টেন্স মনে রাখতাম, সেটা কি উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। সব থেকে ফেমাস একটা লাইন এবং আসলে মানুষের চেরিস্ট একটা লাইন এটা, উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেন। এটা যদি মনে রাখতে পারো উড দ্যাটের পরে আসলে স্ট্রাকচার কি হবে তুমি বলতে পারবা। অর্থাৎ উড দ্যাট থাকলে পরবর্তী পোর্শনে প্রথমে সাবজেক্ট বসাবা, দেন কুড, আল্লাহ বোর্ডটা এত হ্যাং করে, তো যাই হোক সাবজেক্ট বসাবা, দেন কুড, তারপর এই যে বি, এটা কিন্তু অ্যামিজার ওয়াজ ওয়ারের যে মূল ফর্ম সেটা। তাইলে সাবজেক্ট দেন কুড, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম V1, তারপর এক্সটেনশন। এটা হচ্ছে আমাদের রুল। তোমরা কি দেখতে পাচ্ছ? আচ্ছা, তাইলে সাবজেক্ট প্লাস কুড প্লাস মূল ভার্বের বেস ফর্ম প্লাস এক্সটেনশন, এটাই হচ্ছে রুল। যদি উড দ্যাট থাকে সব সময় একই রুল হবে। উড দ্যাট আই কুড বি এ চাইল্ড এগেইন, তারপরে হচ্ছে উড দ্যাট আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, এই টাইপের সব সেন্টেন্স কিন্তু এই ফর্মুলায় যাবে। তাইলে স্ট্রাকচারটা মনে রাখা থেকে আমার মনে হয় সেন্টেন্স মনে রাখা ইজি। ওকে, এরপর দেখো টিচ, নো, এক্সপ্লেইন, লার্ন, শো, এই যে ভার্বগুলো আছে, এরপরে যদি তুমি সেকেন্ড কোনো ভার্ব বসাইতে চাও, বা তুমি বাংলায় বলি যে আমি সাঁতার কাটতে জানি, সেন্টেন্সটাকে ঠিক আছে বাংলায় অনেকে পড়ছো না ভুল শুদ্ধিকরণ, আমি সাঁতার কাটতে জানি, এটা কি ঠিক আছে? না, আসলে সেন্টেন্সটা এরকম যে কিভাবে সাঁতার কাটতে হয় সেটা আমি জানি। তো অ্যাকচুয়ালি শুধু জানার কথা না বা সাঁতার কাটার কথা না, টিচ, নো, এক্সপ্লেইন, লার্ন, শো, এই টাইপের যে ভার্বগুলো আছে এইগুলোর পরে যদি কখনো ইনফিনিটিভ বসাইতে চাও তাইলে সব সময়ই হাউ টু এই ফর্মে বসে, হাউ টু প্লাস ভার্ব। ঠিক আছে? এরপরে যদি কোনো ইনফিনিটিভ আসে এই ভার্বগুলোর পরে তাহলে অবশ্যই হাউ টু প্লাস ভার্ব ফর্মে লিখতে হয়। যেমন আই নো হাউ টু ডু ইট, আমি যদি বলতাম আই নো টু ডু ইট, আমি এটা করতে জানি না, আমি এটা কিভাবে করতে হয় সেটা জানি, তাই না? জ্ঞানটা তোমার আছে। তাইলে এখানে আই নো, দেখো সেই ভার্বটা এরপরে ডিরেক্ট টু প্লাস ভার্ব, অর্থাৎ ডিরেক্ট ইনফিনিটিভ হবে না, মাঝখানে হাউ বসবে। আই নো হাউ টু সুইম। ঠিক আছে? I can explain how to do this. I can explain this না, I can explain how to do this. তাহলে বিশেষ করে টিচ এবং নোটা ভালো করে মনে রাখবা এবং লার্নটাও একটু দেখবা। সবগুলোর সাথে কিন্তু মিল আছে, একটা হচ্ছে শেখাচ্ছে, একটা শিখছে, আর একটা জানছে, একই টাইপের শব্দ। ঠিক আছে? এরপর আসো, এটা তো পারবা। আচ্ছা, এটা যদি চাও একটু দেখতে পারো, যেমন করো এরকম একটা সেন্টেন্স দেয়া আছে, শি টোল্ড দ্যাট শি ড্যাশ ভিজিট লন্ডন নেক্সট মান্থ। তো এখানটাতে নেক্সট মান্থ আছে, তোমার মনে হচ্ছে যে তাইলে এখানে শি উইল ভিজিট লন্ডন নেক্সট মান্থ হওয়ার কথা না। কেন না? তার কারণ দেখো শি টোল্ড দ্যাট এই ফর্মটা দেখেই তুমি বুঝতে পারছো যে এটা কোনো একটা ন্যারেশনের ইনডিরেক্ট ফর্ম। ইনডিরেক্ট ন্যারেশন না, এটা ইনডিরেক্ট ন্যারেশন। এখন ইনডিরেক্ট ন্যারেশনের ক্ষেত্রে তুমি যখন এরকম নেক্সট মান্থ দেখবা, অর্থাৎ ডিরেক্ট যে ন্যারেশনটা ছিল সেইটার ক্ষেত্রে ফিউচার ইনডিফিনাইট ছিল। এখন ফিউচার ইনডিফিনাইটে যদি শ্যাল বা উইল থাকে, আমরা কি করি, এটাকে যখন ট্রান্সফর্ম করি অবশ্যই শ্যালটা শুড হয়ে যায়, বা শুড অ্যাকচুয়ালি ব্যবহার করা হয় না, শ্যাল উইল যাই থাক উড ব্যবহার করা হয়। তো যদি কখনো দেখো যে কোনো একটা ন্যারেশনের মধ্যে যে রিপোর্টেড স্পিচটা আছে, অর্থাৎ বক্তা যেটা বলতেছে কোটেশনের মধ্যে থাকে, তার মধ্যে ফিউচার ইনডিফিনাইট বা ফিউচার নির্দেশক যে শব্দগুলা, নেক্সট ডে, টুমোরো, তারপরে নেক্সট মান্থ, এই বাচক শব্দগুলা যদি থাকে সেখানে তুমি ফিউচার ইনডিফিনাইট করতে পারবা না। কি করতে হবে? উইল বা যে শ্যালটা ছিল যেহেতু রূপান্তরিত হয়ে উড হয়ে যায়, উড বসাইতে হবে। ঠিক আছে? এটা দেখি ওখানে ব্যাখ্যা করা আছে। ওকে, এরপর এটা তো সবাই জানো, পজেসিভ, এ ডি পি, এডিপি রুলের কথা মনে আছে? বোর্ড আবার হ্যাং করতেছে,
কি করবো বলো তো? A, B, P. A for article, D for determiner, P for possessive and preposition. এইগুলোর পর যদি কোনো ভার্ব বসে সাধারণত আমরা তার সাথে আইএনজি যোগ করে দিই, কাজ আমাদের সেটাকে নাউন করতে হয়। এখন ওই একই রকম পজিটিভের পরে যদি কোনো ভার্ব আসে কি করবা, জেরান্ড বানাই দিবা, অর্থাৎ কি করবা, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা রুল, পার্টস অফ স্পিচ শেখার ক্ষেত্রে লাগে। দেন তুমি যদি এখানটাতে ভার্বের ফর্ম দেখতে চাও সেক্ষেত্রেও লাগে। এডিপি, এ ফর আর্টিকেল, ডি ফর ডিটারমিনার, পি ফর পজিটিভ অ্যান্ড প্রিপোজিশন। তাহলে পজিটিভের পরে ভার্ব আছে, ভার্বের সাথে আইএনজি যোগ করতে হবে। যেমন দেখো পজিটিভ কি জিনিস নিশ্চয়ই জানো, যে প্রোনাউনগুলো দ্বারা অধিকারে থাকা বোঝায়। যেমন দিস ইজ মাই পেন, এই যে মাইটা আছে এটা পজিটিভ প্রোনাউন। তারপর হচ্ছে দিস ইজ হিজ বুক, তার বই, অধিকারে তার অধিকারে থাকা বোঝাচ্ছে। হার পেন, এই যে ওয়ার্ডগুলো আছে এগুলো কিন্তু পজিটিভ। তাহলে আই ডোন্ট লাইক হিজ ড্যাশ হেয়ার, এখানে যদি কাম থাকতো অবশ্যই কামিং হবে, বিকজ এটা একটা পজিটিভ। ঠিক আছে, এটা কিন্তু ইম্পর্টেন্ট। এবং তোমরা যদি দেখতে চাও পার্টস অফ স্পিচের ক্লাসটা করতে চাও, আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু পার্টস অফ স্পিচের বেসিক যে 8টা ক্লাসিফিকেশনের ক্লাস আপলোড দেওয়া আছে, তোমরা চাইলে একটু দেখে আসতে পারো। আচ্ছা, এটা নিশ্চয়ই সবাই জানো যে লেস্টের রুলটা কিরকম আছে। প্রথমে একটা ক্লজ থাকে যেখানে তোমাকে একটা কাজ করতে বলা হয়, এবং ওই কাজটা যদি না করো তাইলে পরবর্তী যে ক্লজটা আছে সেই ঘটনা ঘটবে, এমন বলা হয়। যেমন কি বলছে, ওয়াক ফাস্ট, দ্রুত হাঁটো। যদি তুমি দ্রুত না হাঁটো তাইলে পরের ঘটনা ঘটবে, ইউ শুড মিস দ্য ট্রেন। তুমি যদি দ্রুত না হাঁটো ট্রেন মিস করতে পারো। গতকাল যেমন হাফিজ ভাই ফ্লাইট মিস করছে, আর বলিও না, 5 মিনিটের জন্য ফ্লাইট মিস করছে, আবার অনেক গাড়িতে আমাদের সাথে আসছে। যাই হোক, তাইলে ওয়াক ফাস্ট, তারপরে কি হয়েছে, মাঝখানে লেস্ট আছে, তাহলে এই কাজটা না করলে পরের ঘটনাটা ঘটবে। অর্থ কিন্তু এরকম হবে। অনেক সময় দেখবা যে কনজাংশনের মধ্যে এরকম প্রশ্ন আসে যে একটা গ্যাপ দেওয়া থাকে, এখানে কি বুঝবে, তাহলে যদি এরকম বুঝো প্রথম কাজ না করলে পরের ঘটনা ঘটবে, এটা কিন্তু লিস্টের রুলের মধ্যে পড়বে। এবং এখানে একটা স্পেসিফিক রুল আছে, সেটা লিস্টের পরে যে ক্লজটা থাকে সেখানের স্ট্রাকচার হচ্ছে সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, এই ফর্মে থাকবে। ঠিক আছে, দেখো ইউ শুড মিস দ্য ট্রেন, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব, এই ফর্মুলাতে কিন্তু আছে। ওকে, এরপর এটা একটু দেখতে পারো, যদিও আমরা এটা জেনারেল যে ভার্ব আছে তার সাথে আরো ডিটেলসে পড়বো। সাবজেক্টের পরে যদি নিড থাকে, এরপর দেখো ভার্ব আসতে পারে দুই ক্ষেত্রে, দুই রকম হয়। একটা, যদি যে সাবজেক্টের কাজটা যার উপর হচ্ছে সেটা যদি ব্যক্তিবাচক হয় একরকম রুল হয়, সেটা যদি বস্তুবাচক হয় আরেকটা রুল হয়। যেমন দেখো দ্য কম্পিউটার নিডস, এই একটা ভার্ব, রিপেয়ার অর এনিথিং। নাইম নিড সি আর ডক্টর, দুইটা ক্ষেত্র, একটা হচ্ছে সাবজেক্ট কম্পিউটার, এক ক্ষেত্রে সাবজেক্ট নাইম, এক ক্ষেত্রে বস্তু, এক ক্ষেত্রে ব্যক্তি। তো দুই ক্ষেত্রে দুই রকম হবে। তো নিডের আগে যে সাবজেক্ট ওটা যদি বস্তুবাচক হয়, একটা করা যায় হচ্ছে ভার্বের সাথে আইএনজি যোগ করে দেওয়া যায়। কি করা যায়, ভার্বের সাথে আইএনজি। আর একটা হচ্ছে টু প্লাস বি প্লাস ভি3, এই ফর্মে লেখা যায়। ঠিক আছে, তাইলে বস্তুর ক্ষেত্রে বেশি ঝামেলা। নিডের আগে বস্তুবাচক একটা সাবজেক্ট আছে, পরে ভার্ব আছে, ভার্বের দুইটা কাজ করতে পারবো, ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা বা টু প্লাস বি প্লাস ভি3, এই ফর্মেটে লিখবা। ঠিক আছে, আরেকটা কাজ হচ্ছে যদি ব্যক্তি থাকে, সব থেকে ইজি ব্যক্তি থাকলে জাস্ট ইনফিনিটিভ করে দেবা, অর্থাৎ টু প্লাস ভার্ব ফর্মে লিখবা। ঠিক আছে, এটাই হচ্ছে রুল। যেমন তুমি এখানে অর্থ দেখলে বুঝতে পারবা, দ্য কম্পিউটার নিডস রিপেয়ারিং বা দ্য কম্পিউটার নিডস টু বি রিপেয়ার্ড, মানে কম্পিউটারটা রিপেয়ার করা দরকার। নিডস রিপেয়ারিং, এটা নাউন হিসেবে কাজ করতেছে, কি দরকার, রিপেয়ারিং দরকার। আর দ্য কম্পিউটার নিডস টু বি রিপেয়ার্ড, অর্থাৎ ঠিক হয়ে যাওয়া দরকার, প্যাসিভ ফর্মে আছে, তাহলে সে অনুযায়ী মিলে যাইতেছে। ঠিক আছে, আর নাইম নিডস টু সি এ ডক্টর, এখানে নাইমই তো কাজ করতেছে, টু সি, নাইমের দরকারকে ডক্টর দেখানো। তো কাজ যেহেতু সে করতেছে অ্যাক্টিভ ফর্মে আছে এবং ইনফিনিটিভ স্ট্রাকচার ফলো করে। দেখিও একটু, খুবই বোরিং এই টপিক, যে পড়ানোর কিছু আছে আমার তো মনে হয় না। আচ্ছা, এরপর হচ্ছে ইউজ টু থেকে প্রচুর প্রশ্ন আছে। যদি সাবজেক্টের পর ইউজ টু থাকে এবং তারপর ডিরেক্ট ভার্ব থাকে, আমরা অলওয়েজ কি করি, ভার্বের বেস ফর্মটা বসাই। কি করি, সাবজেক্টের পর ইউজ টু, তারপর ডিরেক্ট ভার্ব, মাঝখানে অন্য কিছু নেই, ভার্বের পাস্ট ফর্ম বসাই। বাট যদি এরকম থাকে যে সাবজেক্টের পর বি আছে, অর্থাৎ অ্যামিজার ওয়াজওয়ার আছে বা গেট আছে, সেই ক্ষেত্রে ইউজ টুর পর যে ভার্বটা থাকে সেক্ষেত্রে আইএনজি যোগ করতে হয়। ঠিক আছে, তাইলে সাবজেক্ট ইউজ টু ডিরেক্ট ভার্ব কি হবে বলো তো, ডিরেক্ট বেস ফর্ম বসাই দিবা। বাট দেখো হি ওয়াজ ইউজ টু প্লেইং, তো এখানে ওয়াজ আছে, মাঝখানে ইউজ টু আছে, তো এই ওয়াজের জন্য পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়।
এম থাকলেও ওর জন্য পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করতে হয়, বুঝছো? তাহলে যদি কখনো বি থাকে বা গেট থাকে ইউজ টু এর আগে পরবর্তী ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। আচ্ছা, এরপর এটা তো সবাই জানো, ক্যানট বাট, কুড নট বাট। ক্যানট বাট, কুড নট বাট এরপরে কিন্তু অন্য কোনো ভার্ব আসলে তার বেস ফর্মটা বসে। বাট যদি ক্যানট হেল্প, কুড নট হেল্প থাকে, হেল্পটা যেহেতু ভার্ব, পরে আরেকটা ভার্ব আসলে কি করতে হবে, ওভাবে লিখে রাখা যাবে না, তো ভার্বের সাথে আইএনজি যোগ করে দিবা। ঠিক আছে? তাহলে ক্যানট হেল্প, কুড নট হেল্প এই ক্ষেত্রে পরবর্তীতে যদি কোনো ভার্ব থাকে তার সাথে আইএনজি যোগ করে দেবা। আই ক্যানট হেল্প লাফিং সিইং দিস ফানি বিহেভিয়ার। ঠিক আছে? আচ্ছা, এরপর আসো, এটাও নিশ্চয়ই জানো, অনেক সময় আমরা ভবিষ্যতের কোনো কাজ বুঝাইতে প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করি। যেমন উই আর গোয়িং টু ওপেন এ ব্যাংক। তো এখানে মনে হতে পারে উই আর গোয়িং টু অর্থাৎ আমরা এখন যাচ্ছি একটা ব্যাংক ওপেন করতে। তো জিনিসটা কিন্তু অর্থগতভাবে ওরকম বুঝাই না, আমরা একটা ব্যাংক ওপেন করতে যাচ্ছি, মানে হয়তো 2 মাস পর বা 3 মাস পর তো করতে যাচ্ছি। তো ভবিষ্যতে কোনো কাজ হতে যাচ্ছে এরকম বুঝাইতে ভবিষ্যতের এক্সপ্রেশনে কিন্তু প্রেজেন্ট কন্টিনিউয়াস ব্যবহার করা যায়। যেমন দে আর গোয়িং টু ওপেন এ ব্যাংক, ঠিক আছে, ভবিষ্যতের কিছু করার ইচ্ছা প্রকাশ করে। ওকে, এরপর দেখো, এটা তো জানো ন্যারেশনের ওই রুলটা, এইটা খুব ইম্পর্টেন্ট এবং এইটা দিয়ে গত বছরই প্রশ্ন আসছিল। ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, ইট ইজ দ্য থার্ড টাইম, এই টাইপের এক্সপ্রেশন যদি, এই টাইপের ফ্রেজ যদি থাকে, এটা প্রথমবার, এটা দ্বিতীয়বার, এটা তৃতীয়বার। তো যখন আমি বলবো যে এটা দ্বিতীয়বার হয়েছে, তার মানে কি ঘটনা আগেও একবার ঘটছিল এবং তোমার সেটা মনে আছে। তো কোন টেন্সের সংজ্ঞায় আমরা এরকম বলি যে একটা কাজ হয়ে গেছে বাট তার ফল এখনো বর্তমান আছে, সেটা কিন্তু প্রেজেন্ট পারফেক্ট, তাই না? তো এই জন্য যদি এই টাইপের ফ্রেজ, ইট ইজ দ্য ফার্স্ট টাইম, ইট ইজ দ্য সেকেন্ড টাইম, থার্ড টাইম, এই টাইপের ফ্রেজ আসে, পরবর্তীতে যে ক্লজটা থাকে তার টেন্সটা কিরকম হবে, প্রেজেন্ট পারফেক্ট। ভেরি মাচ ইম্পর্টেন্ট, গতবারই মেডিকেল প্রশ্নে আসছিল। তাইলে দিস ইজ দ্য ফার্স্ট টাইম আই হ্যাভ বিন দেয়ার, এটা কিন্তু মনে রাখবা। ঠিক আছে? কেন হলো সেটাও বললাম, যে অলরেডি একবার হয়ে গেছে আমার মনে আছে, প্রেজেন্ট পারফেক্ট হবে। ওকে, এরপর আসো, এটা তো দেখছো ক্যানট বাট, কুড নট বাট এর পরে কি হয়। আচ্ছা, এরপর যে নিডকে দুইভাবে ব্যবহার করা যায়। যেমন দেখো, আমি বলতে পারি he cannot do this। ক্যান কি বলতো, ক্যান কিন্তু একটা মোডাল ভার্ব, তাই না, মোডাল অক্সিলারি। তো নিডও কিন্তু মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা যায়। তাহলে অ্যাজ এ হোল তুমি চিন্তা করো, ক্যান যেহেতু মোডাল অক্সিলারি, আমি এখানে জাস্ট নিডটা বসিয়ে দেবো, আর কোনো কাজ নাই। তাইলে হি নিড নট ডু দিস, দুইটা সেন্টেন্স লিখলাম। এখন তোমার মনে হইতে পারে অ্যাজ এ হোল আমি যখন প্রথমেই তোমাকে দেখাবো বলবো যে আপু এরপর নিড কেন বসছে। তো যখন নিডটা মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয় এবং এটা পরবর্তীতে কোনো ভার্বকে, পরবর্তী আরেকটা ভার্ব আছে তাকে হেল্প করতেছে, তার জন্য ব্যবহার করা হয়, তখন কিন্তু এরকম ফর্মে বসে। যেমন তুমি কখনো বলতে পারবা হি ক্যানস নট ডু দিস, ক্যানের সাথে যোগ তো পারবা না। তাহলে মোডাল অক্সিলারির রূপ কখনো চেঞ্জ করা যায় না। এই জন্য নিড যখন মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয়, রূপের কোনো পরিবর্তন হয় না। এবং এই টাইপের, যেখানে মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হচ্ছে, এই টাইপের সেন্টেন্সের ক্ষেত্রে এই ভার্বের পরেও আরেকটা ভার্ব থাকে। ঠিক আছে, মনে রাখো। আচ্ছা, এটা তো গেল মোডাল অক্সিলারি হিসেবে নিডের ব্যবহার। নিড কিন্তু মেইন যে ভার্ব, মেইন ভার্ব সেই হিসেবে ব্যবহার করা যায়। যেমন হি নিড দিস, আমি যদি বলি হি নিড দিস, এটাকে ঠিক আছে, হি নিড দিস ঠিক নাই, কারণ এটাই তো মূল ভার্ব, একটাই ভার্ব আছে, নাও অক্সিলারি নাও মোডাল, কোনো দিক থেকে মোডাল হয় না, এই জন্য হি নিড দিস হবে না, হি নিডস দিস হবে। এই জিনিসটা একটু খেয়াল করবা যে নিড ফর্মটা সঠিক আছে কিনা। কীভাবে বুঝবো? যদি মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হয় কখনো এর সাথে এস বাই এস যাবে না, আর যদি মেইন ভার্ব হিসেবে ব্যবহার করা হয় সেটা সাবজেক্ট বা পার্সন অনুযায়ী আমরা ওখানে এস লাগলে এস বসাবো, ইডি লাগলে ইডি বসাবো, যেভাবে দরকার হয় সেভাবে করবো। ঠিক আছে? এবং চিনবো কিভাবে? যেখানে মোডাল অক্সিলারি হিসেবে ব্যবহার করা হবে সেখানে সেকেন্ডারি আরেকটা ভার্ব থাকবে। যেমন এখানে ডু ভার্বটা আছে, এটা এখানে লেখা আছে, একটু দেখিও। আচ্ছা, এরপর আরেকটা জিনিস লেখা লাগবে, জানা লাগবে, সেটা হচ্ছে যে আমরা কোনো টেন্সকে বা কোনো সেন্টেন্সকে এটা অ্যাক্টিভে আছে নাকি প্যাসিভে আছে কিভাবে চিনবো। তো দেখো, এই একটা সেন্টেন্স আছে রাইস, এই একটা সেন্টেন্স আই। তো এখানে দুইটা জিনিসের নাম জানা লাগবে, একটা হচ্ছে সাবজেক্ট আর একটা হচ্ছে এজেন্ট। সাবজেক্ট জিনিসটা কি? কোনো সেন্টেন্সের স্টার্টিং যে ওয়ার্ডটা দিয়ে হয় সেটাই সাবজেক্ট। তাইলে প্রথম যে সেন্টেন্স সাবজেক্টকে আই, দ্বিতীয় সেন্টেন্স সাবজেক্টকে রাইস। ঠিক আছে? সরি, এজেন্টে লিখছি কেন, রাইস। ওকে, এখন দেখো এজেন্ট কি জিনিস।
সেন্টেন্সের মধ্যে যে ভার্বটা আছে ওই ভার্বের কাজটা যে করতেছে সেই হচ্ছে এজেন্ট। তাইলে প্রথম ভার্বটা কি ইট, খাওয়া, তো খাওয়ার কাজটা কে করতেছে, আই করতেছে। তাইলে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে এজেন্টকে আই। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে দেখো ইটেন, এখানেও কিন্তু ভার্বটা খাওয়া, তাহলে এই কাজটা কি করতেছে, রাইস, রাইসকে নিজে খেয়ে ফেলতেছে না, খাওয়ার কাজটা আমি করতেছি, তাহলে এখানে মি বা আইটাই হচ্ছে এজেন্ট। তাহলে দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রেও কিন্তু মি। এখন দেখো আমরা এখান থেকে যে জিনিসটা জানলাম যে প্রথম সেন্টেন্সের ক্ষেত্রে যে সাবজেক্ট সেই এজেন্ট, দেখো সাবজেক্ট ছিল আই, এজেন্টও আই। দ্বিতীয় সেন্টেন্সের ক্ষেত্রে সাবজেক্ট রাইস, দেখো সাবজেক্ট রাইস বাট এজেন্টকে এজেন্ট কিন্তু মি বা আই। মনে রাখবা কোনো সেন্টেন্সে যে সাবজেক্ট সেই যদি এজেন্ট হয় সেটা অ্যাক্টিভ ফর্মে হবে, আর কোনো সেন্টেন্সে সাবজেক্ট এবং এজেন্ট যদি আলাদা হয়, অর্থাৎ এজেন্ট যদি অবজেক্টের জায়গায় চলে যায়, যেমন এই সেন্টেন্সটার ক্ষেত্রে এজেন্ট অবজেক্টে চলে গেছে, সেটা কিন্তু প্যাসিভ করতে হবে। ঠিক আছে, রুলটা মনে রাখবা, অনেক সময় এটা গুলাই যায়, আমার নিজেরও গুলাই। তাইলে সাবজেক্ট যে এজেন্ট সেই কাজ করতেছে অ্যাক্টিভ হবে, সাবজেক্ট যে এজেন্ট আলাদা, এজেন্ট অবজেক্টের জায়গায় বসে আছে, তাইলে সেটা কি হবে, প্যাসিভ ফর্মে হবে। মনে রাখিও এটা। আচ্ছা, এরপর আসো এই জিনিসটা একটু দেখতে পারো যে উড হ্যাভ কখন ব্যবহার করা হয়। উড হ্যাভ এবং উড হ্যাভের পরে, যেহেতু হ্যাভের পরে অলওয়েজ ভার্বের পার্টিসিপল ফর্মটা ব্যবহার করা হয়, সো উড হ্যাভ প্লাস V3 এই ফর্মটা আমরা অতীত সম্ভাবনা প্রকাশ করার অর্থে ব্যবহার করি। এটা গ্রামারের জন্য অতটা ইম্পর্টেন্ট না, বাট তুমি যখন ইংলিশ স্পিকিং শিখবা তখন কিন্তু লাগবে। তুমি যখন বলবা লাইফ উড হ্যাভ বিন মাচ পিসফুল, অর্থাৎ জীবন আরও সুন্দর হতে পারতো, জীবন আরও শান্তিপূর্ণ হওয়ার সম্ভাবনা ছিল, এরকম একটা ইন্ডিকেশন দেয়। তার মানে কি অ্যাকচুয়ালি সে ঘটনাটা ঘটেনি, বাট এরকম একটা পসিবিলিটি ছিল অতীতে। ঠিক আছে, যেহেতু অতীত বোঝাচ্ছে এই জন্য উইল না হয়ে উড হয়েছে। এবার এখানটাতে হ্যাভ বিন, ম্যাক্সিমাম ইমাজিনারি যে এক্সপ্রেশন সেই ক্ষেত্রে দেখবা যে এরকম উড দিয়ে এক্সপ্রেশনগুলো হয়। ঠিক আছে, যেমন ওই যে উড দ্যাট আই কুড বি চাইল্ড এগেন, ওখানে উড ছিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে উড হয়। ঠিক আছে, আচ্ছা এরপর সাবজাংটিভ জিনিসটা একটু আমাদের জানতে হবে। পরবর্তী যে রুলটা এটা একটু দেখো। সাবজাংটিভ তোমরা অনেকে হয়তো দেখছো যে এরকম কিছু সেন্টেন্স আছে, আচ্ছা, ইট ইজ অ্যাডভাইজড দ্যাট হি ড্রিঙ্ক ওয়াটার। কি বললাম, ইট ইজ অ্যাডভাইস দ্যাট হি ড্রিঙ্ক ওয়াটার। এখন তোমার মনে হচ্ছে না হি ড্রিঙ্ক ওয়াটার, হি এর পরে ড্রিঙ্ক হলো কেমনে, ড্রিঙ্কস হওয়ার কথা ছিল না। এটাই অ্যাকচুয়ালি সাবজাংটিভের রুল, যে কিছু ভার্ব আছে যেগুলোর স্ট্রাকচারে যদি এরকম হয় সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস তারপর যদি দ্যাট থাকে, দেখো সাবজেক্ট অ্যাডভাইসড দ্যাট, তাহলে এরকম স্ট্রাকচারের ক্ষেত্রে সাবজেক্ট ভার্ব প্লাস দ্যাট এই স্ট্রাকচার যদি বসে, এর পরে কোনো ক্লজ থাকলে সেই ক্ষেত্রে ভার্ব যাই হোক না কেন মূল ফর্মটা বসে। সেন্টেন্স এই ক্ষেত্রে সাবজেক্ট যাই হোক না কেন ওখানে হি থাকলেও বেস ফর্ম বসতো, সে থাকলেও বেস ফর্ম বসতো, আই থাকলেও বেস ফর্ম বসতো, অলওয়েজ বেস ফর্ম বসে। এইটাই হচ্ছে সাবজাংটিভের রুল। তাহলে সাবজাংটিভের ক্ষেত্রে মনে রাখবা যে কিছু স্পেশাল এক্সপ্রেশন আছে, এক্সপ্রেশনগুলা অ্যাডভাইস দ্যাট, আস্ক দ্যাট, কমেন্ট দ্যাট, ডিম্যান্ড দ্যাট, ইনসিস্ট, মুভ, এই ভার্বগুলোর পরে দ্যাট বসলে পরবর্তী ক্লজের ক্ষেত্রে ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসে। ওকে, মনে রাখবা, সুন্দর করে মনে রাখবা, এবং এটা কিন্তু আসলেই গুরুত্বপূর্ণ। আচ্ছা, এখানে আমি একটু ভার্বগুলো দেখাই দিই। আন্ডারলাইন ভার্বগুলো মনে রাখতে হবে লিখে রাখছি, বাট আন্ডারলাইন উঠে গেছে কোনো একটা কারণে। তো এখানে দেখবা ম্যাক্সিমাম সব ইম্পারেটিভ এক্সপ্রেশন বুঝাই। ইম্পারেটিভ সেন্টেন্স আমরা কি করি, কখনো সাজেশন দেই, অর্ডার করি, উপদেশ দেই। তাহলে অ্যাডভাইস, কমেন্ট, তারপরে ইনসিস্ট, অর্ডার, প্রপোজ, রিকমেন্ড, তারপরে রিকোয়ার, সাজেস্ট, রিকোয়েস্ট, এই ভার্বগুলো ভেরি মাচ ইম্পর্টেন্ট। ইম্পারেটিভ এই এক্সপ্রেশনগুলোর ক্ষেত্রে এরপরে দ্যাট থাকলে পরবর্তীতে সাবজেক্ট প্লাস ভার্বে ভার্বটা অলওয়েজ বেস ফর্মে বসে। এবং এটা আমি একদম লাস্টে মানে সেকেন্ড ইয়ারের একদম শেষে এসে শিখছি। হইতে পারতো আমার একাডেমিক টিচার যদি না পড়াইতে হয়তো জানতামই না কখনো। যাই হোক, ওটা কিন্তু ভার্সিটির জন্য খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, একই রকম এখানে আরও কিছু অ্যাডজেক্টিভ দেওয়া আছে ওই ভার্বের মতো, যেগুলোর পরে দ্যাট থাকলে সাবজাংটিভের রুল ফলো করা হয়। এখানে কিন্তু ভার্বগুলো একই রকম, আর্জেন্ট, নেসেসারি, অব্লিগেটরি, ইম্পারেটিভ, রিকোয়ার্ড, ম্যান্ডেটরি, এগুলো হয় বাধ্যবাধকতা বোঝাচ্ছে, নাহলে কি বোঝাচ্ছে, আর্জেন্ট, নেসেসারি, অ্যাকচুয়ালি বাধ্যবাধকতা, সবগুলো বাধ্যবাধকতাই বোঝাচ্ছে। আচ্ছা, এরপরে এটা আগের দিনের রুল। আচ্ছা, এটা দেখছি
ওকে, এই দুইটা জিনিস একটু দেখবা, জন্মগ্রহণ করার ক্ষেত্রে কি হয় আর মারা যাওয়ার ক্ষেত্রে কি হয়। তো কোন একটা বাচ্চা সে নিজেকে জন্ম দিতে পারে না, মা তাকে জন্ম দেয়। এই জন্য যখন জন্ম নেওয়া বা বর্ন ভার্বটা ব্যবহার করা হবে, সে কিন্তু অলওয়েজ প্যাসিভ ফর্মে বসে। ঠিক আছে, তাহলে জন্ম নেওয়া, একা জন্ম নেওয়া যায় না, এজন্য বর্ন ভার্বটা সবসময় প্যাসিভ হয়ে বসে। ঠিক আছে, বিয়ারটা তো মূল ফর্ম, বর্ন অলওয়েজ প্যাসিভে ব্যবহার করা হয়। এবং এখানটা দেখো কীরকম স্ট্রাকচারটা হয়, হি ওয়াজ বোর্ন ইন নেপাল। তাহলে জন্ম যেহেতু একা নেওয়া যায় না, অলওয়েজ প্যাসিভ ফর্মে বসে। এবং এখানে প্যাসিভ ফর্ম মানে জিনিসটা আমরা এমনভাবে ব্যবহার করি আমাদের যেন মনে হয় এটা একটা কিরকম একটা স্ট্রাকচার, কখনোই প্যাসিভ বলে মনে হয় না, বাট এটা কিন্তু প্যাসিভ। দেখো সাবজেক্ট আছে, তারপরে ওয়াজ আছে, হওয়া উচিত ছিল কি পরবর্তী ভার্বের সাথে আইএনজি, তা তো হয় নাই, পার্টিসিপল ফর্ম বসছে, বিয়ার বোর বর্ন। অনেকে মনে করে এটা মনে হয় মেইন ফর্ম বা কি একটা কাহিনী হয়েছে, এটাকে অ্যাডজেক্টিভ মনে করে, অনেকেই বুঝে না। তাহলে এটা কিন্তু প্যাসিভ ফর্মে আছে, যেহেতু জন্ম নিজে নেওয়া যায় না। আচ্ছা, আরেকটা হচ্ছে মৃত্যু, একা একে মরা যায়। হ্যাঁ, একা একে মরা যায়, মানুষ এমনি একা একাই মরে, কেউ কি তারা টেনে ধরে মেরে ফেলে না। আজরাইলের কথা বলো সেটা আলাদা ব্যাখ্যা, বাট অ্যাপারেন্টলি চিন্তা করলে মানুষ নিজেই মারা যায়। এই জন্য ডাই ভার্বটা অলওয়েজ অ্যাক্টিভ ফর্মে বসে। ঠিক আছে, তাহলে দ্য ওল্ড ম্যান ডাইড ইয়েস্টারডে, এখানে কিন্তু আবার বলা যাবে না দ্য ওল্ড ম্যান ওয়াজ ডাইড ইয়েস্টারডে। তাহলে জন্ম একা নেওয়া যায় না বলে কি হবে, প্যাসিভ। মারা যাওয়া যায় একা, অবশ্যই যায়, এজন্য ওটা অ্যাক্টিভ হবে। আচ্ছা, ওকে, এই ভার্বগুলো আমরা দেখছি আগে। আচ্ছা, এটা একটু দেখিও, জাস্ট এটাও স্পিকিং এর জন্য বেশি ইম্পর্টেন্ট। কাউকে বিরক্ত করার আগে আমরা কি বলি, আই এম সরি টু ডিস্টার্ব ইউ। ঠিক আছে, আমরা কি কনভারসেশন শুরু করার আগে কি বলি, কনভারসেশন শুরু করতে যাচ্ছি আমি কেবল, আই এম সরি টু ডিস্টার্ব ইউ বাট আই হ্যাভ টু সে দিস। ঠিক আছে, আমি তোমাকে বা আপনাকে বিরক্ত করছি, বাট আমাকে এটা বলতেই হবে। তাইলে যখনই তুমি বিরক্ত করতে যাচ্ছ, স্টার্টিং অফ কনভারসেশনে কি বলবা, আই অ্যাম সরি টু ডিস্টার্ব ইউ, বা আমরা সাধারণত কি বলি, সরি টু ডিস্টার্ব ইউ, আপনাকে বিরক্ত করার জন্য দুঃখিত। বাট যদি বিরক্ত করে ফেলছো, বুঝতে পারো না, সেক্ষেত্রে কি হয়, সেক্ষেত্রে সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। এখানে কিন্তু এভাবে বলতে পারবো না যে আই ওয়াজ সরি টু ডিস্টার্ব ইউ, মানে একসময় তুমি দুঃখিত ছিলা, এখন দুঃখবোধ করছো না, এমন না। ওই যে কিছু কোশ্চেন আছে না, হ্যাঁ বললে বিপদ, না বললেও বিপদ। তুমি যদি বলো আই ওয়াজ সরি টু ডিস্টার্ব ইউ, আরেক বড় বিপদ হবে কিন্তু। এই জন্য স্ট্রাকচারটা এরকম যে এখানে আই আমি থাকবে, বা শুধু তুমি এভাবে স্টার্ট করতে পারো, সরি টু হ্যাভ ডিস্টার্ব ইউ। টু হ্যাভ যখন বলতেছো তখনই বোঝা যাচ্ছে অলরেডি হয়ে গেছে ডিস্টার্ব, বুঝছো, এটাই। আর যদি অতীতের সময় উল্লেখ থাকে, বুঝতেই পারছো বিরক্ত করে ফেলছো, সেক্ষেত্রেও টু হ্যাভ ডিস্টার্বড হবে। আচ্ছা, মানে এইগুলো একেবারে জেনুইন কেস রুল এবং খুব খুব বেশি লাগে স্পিকিং এর ক্ষেত্রে। আচ্ছা, এরপর আর দুইটা জিনিস একটু দেখবো, মে এবং মাইটের ব্যবহার। মে এবং মাইট, মে দুই অর্থে ব্যবহার করা হয়। একটা হচ্ছে অনুমতি বুঝাই, যেমন আমি বলি না মে আই কামিন, তুমি কিন্তু বলতে পারো না ক্যান আই কামিন। তুমি যদি মনে করো যে আমি রুমে ঢোকার আগে বলবো ক্যান আই কামিন, তুমি পারলে ঢুকো, না পারলে নাই, মানে ক্যানটা এরকম বুঝাই যে আমার সামর্থ্য আছে, আমি কি পারবো এরকম। আর মে মানে তুমি আমাকে অনুমতি দিবা, আমি কি ঢুকবো, আপনি অনুমতি দিলে ঢুকবো, না দিলে ঢুকবো না, এরকম বুঝাই। ঠিক আছে, সো অনুমতি অর্থে মে ব্যবহার করা হয়। এক্সাম্পল হিসেবে লিখে রাখতে পারো মে আই কামিন, মে আই ডু দিস, এরকম। ঠিক আছে, ক্যান কিন্তু কখনো ব্যবহার করা যাবে না, তাইলে এরকম বুঝাবে যে সামর্থ্য আছে কি নেই, এরকম অর্থ দিবে, অনুমতি বুঝাবে না। আচ্ছা, আরেকটা হচ্ছে সম্ভাবনা অর্থে মে ব্যবহার করা যায়, মেবি, এটা কিন্তু খুব কমন একটা ফ্রেজ, মেবি দিস ইজ, খুব কমনলি ব্যবহার করা হয়। তাহলে মে সম্ভাবনা অর্থে প্রকাশ করা হয়। এবং তুমি চিন্তা করতো মেবি কখন ব্যবহার করো, মোটামুটি তুমি শিওর 50%-এর উপরে শিওর, তখন মে ব্যবহার করে। সো ইট মে রেইন, মানে একদম হ্যাঁ 50% শিওর আমি যে বৃষ্টি হবে, বা হবে বৃষ্টি, হয়তো একটু পর হইতে পারে। ওকে, আর মাইট কখন ব্যবহার করা হয়, মাইট মানে খুবই কম সম্ভাবনা, যেমন আকাশে মেঘ নাই, ওই 100 কিলোমিটার দূরে তোমার মা আছে, তারে ফোন দিয়ে বলতেছো যে এখানে বৃষ্টি হইতেছে। সো তুমি কল্পনা করতেছো যে হয়তো মেঘ উঠতে উঠতে একসময় ঢাকায় আসবে, বৃষ্টি হবে। তো খুবই ক্ষীণ সম্ভাবনা, যেটার অ্যাকচুয়ালি কোনো বেসিস নেই, সেক্ষেত্রে আমি মাইট শব্দটা ব্যবহার করি। ঠিক আছে, সো মে অনুমতি নেওয়ার অর্থে ব্যবহার করা হয়, তাছাড়া কোন অর্থে, সম্ভাবনা অর্থে, সম্ভাবনার পসিবিলিটি মোর দ্যান 50%, আর সম্ভাবনার পসিবিলিটি যদি খুব কম হয় সেক্ষেত্রে মাইট ব্যবহার করি, ক্ষীণ সম্ভাবনা, দেখো লেখা আছে। ওকে, এরপর দেখো, এগুলো তো জানো, হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু কখন ব্যবহার করা হয়, বাধ্যকতা বোঝাইতে, অর্থাৎ অবশ্যই যে কাজটা করতে হবে, মাস্টের পরিবর্তে হ্যাভ টু, হ্যাজ টু, হ্যাড টু ব্যবহার করা হয়, ওটা জানো। আচ্ছা, এটাও জানো, উচিত অর্থে আমরা শুড ব্যবহার করি, উচিত নয় অর্থে শুড নট। ওকে, আর এটা একটু দেখতে পারো, কোনো কিছু করার কথা বোঝাতে সাপোজ টু ব্যবহার করা হয়,
সাপোজ টু, সাপোজ মানে কি চিন্তা করা, অর্থাৎ আমি যখন উইশ করি বা আশা করি যে ও হয়তো কাজটা করবে, তখন আমরা সাপোজ টু ফ্রেজটা ব্যবহার করি। এগুলো সবই ম্যাক্সিমাম ক্ষেত্রে স্পিকিংয়ে লাগে। যেমন দেখো, হি ইজ সাপোজড টু কাম, বা এখানে তুমি বি হেয়ার, এটা আলাদা একটা পোর্শন, হি ইজ সাপোজ টু কাম, অর্থাৎ আমি আশা করেছিলাম সে আসবে, সম্ভাবনা বোঝাই। ঠিক আছে, এটা একটু দেখিও, খুব বেশি আসে না। আচ্ছা যাই হোক, তাইলে আজকে রুল মোটামুটি এই পর্যন্ত ছিল, 47 পর্যন্ত। এখন আমরা একটু প্র্যাকটিসে যাব, দেখি যা পড়ছি সেখান থেকে প্রশ্ন আসে কিনা। চলো একটু দেখি প্র্যাকটিসে কি আছে। কারা আসো বলো, এখনো কারা আসো? তোমরা ঘুমাও নাই এখনো? রোজা রেখে তো সবার অনেক কষ্ট হয়েছে। দেখি জিৎ কি বলতেছে। ওই এখন আছে পার্টস অফ স্পিচ নিয়ে। আজকে কি আমাদের পার্টস অফ স্পিচের ক্লাস হচ্ছে? আচ্ছা, তোমরা পার্টস অফ স্পিচের ক্লাসটা কিন্তু অলরেডি দেয়া আছে ইউটিউবে, তোমরা চাইলে একটু দেখে নিতে পারো, বুঝছো? ক্লাসটার মধ্যে কি কি আছে মোটামুটি সবগুলোই আছে, নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, সবগুলোই আছে। আর হচ্ছে নাম্বার এবং জেন্ডার আছে। বাট পার্টস অফ স্পিচ জানো আরও এক্সট্রা কিছু এখন পড়া লাগে, যেমন সেম ওয়ার্ড ইউজড ইজ ডিফারেন্ট পার্টস অফ স্পিচ, ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ, আইডেন্টিফিকেশন অফ পার্টস অফ স্পিচ, অনেকগুলো আছে কিন্তু, তাই না? সো তুমি যদি একসাথে সব কভার করতে চাও, তাইলে আমাদের পেজে আরও একটু চোখ রাখতে হবে। আমরা পার্টস অফ স্পিচ সিরিজটা চাচ্ছি শেষ করাই দিতে। আপাতত বেসিক যে ক্লাসিফিকেশনটা এটা একটু দেখবা, কারণ পার্টস অফ স্পিচ এমন একটা জিনিস, এই জিনিস ক্লিয়ার হইলে তুমি হয়তো কোনো একটা ওয়ার্ডের মিনিং জানো না, বুঝো না, বাট যদি পার্টস অফ স্পিচ জানো, বুঝবা যে এটা ভার্ব, এটা প্রিপোজিশন, তখন অর্থটা খুবই ইজি হয়ে যাবে মনে রাখা, বুঝছো? আচ্ছা আচ্ছা, মুস্তাফিজুর রহমান বলতেছে আছি, নাবা বলতেছো আছি, ইয়াসির আরাফাত দেখতেছি ও ক্লাস করতেছে নাকি। আচ্ছা, আশরাফুল হক বলতেছো আছি, মো বলতেছো আছি। আচ্ছা, আমরা কোশ্চেন দেখবো একটু। তোমরা কোন ব্যাচের বলো? তোমরা এইচএসসির জন্য দেখতেছো নাকি চট্টগ্রাম ডিভিশনালের রেজাল্ট কবে দিবে? আজকে রেজাল্ট প্রিপেয়ার করা পসিবল হয় নাই, আগামীকাল দেবে মোস্ট প্রবাবলি। আজকে দেওয়ার কথা বলতেছিল ভাই, বাট রেডি করা সম্ভব হয় নাই, কারণ আমরা ফিরছি কালকে, আজকে ভোরবেলা ফিরছি, বুঝছো? সেহেরির পর ফিরছি, মানে রাস্তায় সেহেরি হয়ে গেছে। যাই হোক, আচ্ছা, লিস্টের পর তো মাইট দিয়েও করা যায়, মাইট দিয়ে করা যায়, বাট আমরা স্ট্যান্ডার্ডভাবে সবসময় কিন্তু ম্যাক্সিমাম জায়গাতে দেখবা শুট ব্যবহার করছি। ওই যে বললাম না ইংরেজি, আচ্ছা 24 ব্যাচ সেকেন্ড টাইমার, ঠিক আছে, তোমাদের জন্য অনেক দোয়া। এখনও যে পরিশ্রম করছো, আমি ভাবছি হয়তো তোমরা 25 ব্যাচ এইচএসসির জন্য দেখতেছো। যাই হোক, তো কি বলতেছিলাম যে গ্রামারের আসলে অনেক ভ্যারাইটি আছে, অনেক জায়গাতে, ইন্ডিয়াতে একরকম ব্যবহার করা হয়, বাংলাদেশে একরকম, গ্রামার যেমন আলাদা, প্রোনাউন্সিয়েশন আলাদা, তারপরে আমেরিকান ইংলিশ একরকম, ব্রিটিশ ইংলিশ আর একরকম। তো এই ক্ষেত্রে স্ট্যান্ডার্ড যেটা, ওয়েল অ্যাকসেপ্টেড যেটা, এক্সামে যে টাইপের প্রশ্ন আসে, যেটা অ্যাকসেপ্ট করা হয়, সেগুলো আমরা শিখবো, এবং অ্যাকচুয়ালি সেগুলোই আমরা এখানে রাখছি। এখন দেখো, তুমি কোশ্চেন দেখবা, জাস্ট পারো না এমন কিছু নাই। দেখো বিউপির একটা প্রশ্ন প্রথমে আছে, উই লুক ফরওয়ার্ড ড্যাশ রেসপন্স ফ্রম ইউ, কিছু বলার আছে? কিচ্ছু বলার নাই। লুক ফরওয়ার্ড, টু বসবে, তারপর একটা ভার্ব বসবে যার সাথে আইএনজি, এরকম স্ট্রাকচার করে আছে। টু রিসিভিং, এই যে প্রথমেই আছে টু প্লাস ভার্বের সাথে আইএনজি, এখানে আর কিছু হওয়ার সুযোগ আছে? নাই। সো টু প্লাস ভার্বের সাথে আইএনজি হবে। ওকে, আবার ওই একই প্রশ্ন লুক ফরওয়ার্ড দিয়ে আসছে, দেখা দরকার নেই। এরপর হচ্ছে ইনসিস্ট, ইনসিস্টের পরে কি বসে? এটা প্রিপোজিশনও একটু জানা লাগবে। ইনসিস্টের পরে অলওয়েজ ওয়ান বসে, অলওয়েজ 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 অন বসে, এবং প্রিপোজিশনের পরে আমরা কি বলি? অলওয়েজ ভার্বের সাথে আইএনজি। তাহলে এরপর যে ভার্বটা বসবে তারপর আইএনজি হবে। এবং এখানে একটা মনে রাখবা, ইনসিস্ট অন, এই যে ফ্রেজটা, এর পরপরই দেখা যায় যে একটা পজিটিভ প্রোনাউন বসে। সো ইনসিস্ট অন, এরপরে মনে রাখবা একটা পিপি অর্থাৎ পজিটিভ প্রোনাউনও বসে। ঠিক আছে, ম্যাক্সিমাম ক্ষেত্রে, অনেক সময় পজিটিভ প্রোনাউন অ্যাবসেন্ট থাকতে পারে। এগুলো আসলে খুবই খুবই কমন। আমার মনে আছে এখনও, আমার এসএসসিতে ইংলিশ একটা নোট ছিল, সেখানে এই যে রাইট ফর্ম অফ ভার্ব মাত্র 34টার মতো রুল লেখা ছিল, 3 পেজ বা 4 পেজের মধ্যে, 3.5 পেজ। তো সেইখানটাতে এই রুলটা সুন্দর করে লেখা ছিল, মানে খুবই অল্প জিনিস পড়লে কিন্তু এগুলো হয়ে যায়। সিনোনিম, অ্যান্টোনিম, প্রিপোজিশন প্রচুর পড়তে হয়, বাট এগুলো খুবই স্পেসিফিক, বুঝছো? ওকে, তাহলে এখানে উত্তর কি হবে? দেখো, ইজ টু হবে না, টু গো হবে না, ওভার হবে না, অন গোয়িং বা মাঝখানে পজিটিভ প্রোনাউন অন মাই গোয়িং হয়েছে। ঠিক আছে, আচ্ছা, পরের প্রশ্ন আসো, এটা দেখতে পারো, ভেরি ফিউ অফ আস ড্যাশ লং ডিস্টেন্সেস। ইউজ টু যদি হয়
তারপরে ভার্বের বেস্ট ফর্ম বসবে, আর যদি গেট ইউজ টু বা এম ইজ আর ওয়াজ ওয়ারি প্লাস ইউজ টু হয় ভার্বের সাথে আইএনজি হবে। দেখো তো আর ইউজ টু ওয়াকিং, এটা হইতে পারতো। ইউজ টু ওয়াকিং এটা হবে না, কারণ ইউজ টু হইলে এর পরবর্তীতে কিন্তু ওয়াক হবে। এরপর দেখো আর ইউজ টু ওয়াক, আর ইউজ টু ওয়ার্ক হবে না, ওয়াকিং হইতো, আর ইউজ টু ওয়াক। দেখো তো কোনটা হবে, আর ইউজ টু ওয়াকিং হবে নাকি ইউজ টু ওয়াক হবে, কোনটা বলবো বলো? ভেরি ফিউ অফ আস ড্যাশ লং ডিস্টেন্সেস, এখানে কি হবে? আর ইউজ টু ওয়াকিং হবে নাকি ইউজ টু ওয়াক হবে? তো এখানে কিন্তু অর্থগত সামান্য পার্থক্য আছে। সেটা হচ্ছে যদি তুমি শুধু ইউজ টু ব্যবহার করো, এটা বোঝায় যে এক সময় আমার এটার অভ্যাস ছিল, বাট যখনই তুমি এখানে আর ইউজ টু ওয়াকিং বলবা, তার মানে এটা বর্তমানের ঘটনা বোঝাচ্ছে, অর্থাৎ বর্তমানে আমাদের হাঁটার অভ্যাস আছে। ঠিক আছে? তো এখানে যে এক্সপ্রেশনটা, কোনো কিছু কি তোমাকে অতীতের বা পাস্টের কিছু ইন্ডিকেট করতেছে না, কিছু ইন্ডিকেট না করলে সাধারণভাবে কিন্তু আমরা প্রেজেন্ট ব্যবহার করি, এজন্য এখানে আর ইউজ টু ওয়াকিং দিব। ঠিক আছে? ভেরি ফিউ অফ আস আর ইউজ টু ওয়াকিং লং ডিস্টেন্সেস। কিছু না বুঝাইলে আমরা প্রেজেন্টে ধরে নিব। তো কেন আমি অতীতে যাব, কেন ফিউচারে যাব? জীবন তো বর্তমানকে নিয়েই। আচ্ছা, এটা পারবা, এটাও ইউজ টু রুল দিয়ে। এই যে কান্ট হেল্পের রুল দিয়ে দেখো আরেকটা চলে আসছে, আই কান্ট হেল্প ড্যাশ সিইং হিজ ফানি বিহেভিয়ার। কি হবে? কান্ট হেল্প, যেহেতু এটা একটা ভার্ব হেল্পটা, তাহলে পরবর্তীতে আরেকটা ভার্ব আসলে আইএনজি যোগ করে দিতে হবে। লাফিং, লাফ, লাফার, লাফিং টু, অবশ্যই কিন্তু লাফিং হবে। এরপর যদি লাফিং টু বলতা, তাহলে টু এর পর আবার সিইং কি হইতো না, কিছু স্পেশাল ফ্রেজের পরে শুধুমাত্র দেখা যায় যে ভার্বের সাথে আইএনজি হয়েছে, তাছাড়া সমস্ত টু এর পর বেস ফর্ম বসে। তাহলে কোনোভাবেই আমি লাফিং টু নিতে পারছি না, এবং এ দুটোও হচ্ছে না, তাইলে লাফিংই হবে উত্তর, শুধু লাফিং। ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো রিগ্রিট, এটাও আমরা দেখছিলাম না, রিগ্রিট মনের অনুভূতি বোঝাচ্ছে। তো রিগ্রিট, এনজয়, স্টার্ট, ফিনিশ, এই টাইপের পর যদি অন্য কোনো ভার্ব থাকে, এই ভার্বগুলোর পর কি করি? ভার্বের সাথে আইএনজি যোগ করে দেই। তাইলে নট টু গো। আচ্ছা, আরেকটা জিনিস তো নিশ্চয়ই জানো যে নট যে জিনিসটা, এটা অ্যাকচুয়ালি কিছু না, ও অক্সিলারি এবং ভার্বের মাঝখানে বসে থাকে। ওকে, তো এখানটাতে আই রিগ্রেট নট টু গো, না গো হবে না, নট গন হবে না, নট গোয়িং, নট হ্যাভ টু। তাহলে দেখো একমাত্র এই গোয়িংটা এখানে আমরা ভার্বের সাথে আইএনজি পাচ্ছি, আর কোথাও পাচ্ছি না, এবং নটটা জাস্ট না অর্থে ভার্বের আগে বসছে, এখানে গোয়িং ভার্বের আগে বসছে। তাহলে আই রিগ্রেট নট গোয়িং টু দ্য ইউনিভার্সিটি। ঠিক আছে? ইউনিভার্সিটিতে যায় না বলে আমার অনুশোচনা হয়। ওকে, এরপর দেখো স্টার্ট দিয়ে আবার আসছে, আমি তোমাকে যে কয়টা দাগাই দিছিলাম দেখো ওগুলো থেকে ঘুরে ফিরে আসবে। আই স্টার্টেড ড্যাশ ডিউরিং হার স্পিচ, সে স্পিচ দিচ্ছিল, তুমি কাইন্দা দিলা, কি হবে এখানে বলো? আচ্ছা, ওই কয়জনই আসো, ওরাই ক্লাস করতেছো। LIB পারমাণিক বলতেছে HC 26 কে আছো? এখানে সবাই ওই পেজে ঘুরতে আসে, তাই আসে, বুঝছো? ক্লাস করতেছে না কেউ। নোট তো দিছি রে, তুমি একটু আমার আগের যে ভিডিওটা পেজে যাবা, দেখবা যে প্রিভিয়াস একটা ক্লাস ছিল, ওই ক্লাসে একটা লিঙ্ক দেওয়া আছে, ড্রাইভের লিঙ্ক, ওটাতে টাচ করলেই তুমি চলে যাইতে পারবা। আর এগুলো ইউটিউবেও আপলোড দেওয়া হয়, ওখানে আসলে খুঁজে না পাইলে তুমি ইউটিউবে যাবা, দেখবা যে ইংরেজিকে ফ্রি উইক নামে একটা সিরিজ চলতেছে বা একটা প্লেলিস্ট তৈরি হচ্ছে, ওখানে ফার্স্ট একটা ভিডিও আছে, ওই ভিডিও জাস্ট কয়েকটা কমেন্ট আছে, 15-20টা হবে, তো ওখানে একটা লিঙ্কের মধ্যে দেওয়া আছে। আর এখানে কমেন্টটা একবার দিয়েছি, ক্লাস শেষ হইলে মানুষেরই এক দিলে খুঁজে পাবা। আচ্ছা, এ বলতেছো নাভিদ হাসান বলতেছো এ, মো বলতেছো ক্রাইং, আচ্ছা ও বলতেছিল রাইটিং আগের কোশ্চেনে, আচ্ছা পরমাণিক। ঠিক আছে, তো দেখি তো কি হয়। ওই যে একই রুল, স্টার্ট এই ভার্বের পরে অবশ্যই ভার্বের সাথে আইএনজি হবে, অর্থাৎ ক্রাইং হবে, স্টার্ট ক্রাইং ডিউরিং হার স্পিচ। ওকে, এবং আমাদের যে বইটা আসছে, তোমরা নিশ্চয়ই মেড ওয়ার্ডসের নাম শুনছো, আমাদের গতবার যে ইংলিশ বইটা ছিল, এবার কিন্তু আমরা ওখানে থিওরি আরও বেশি এনরিস্ট করছি, এবং কোশ্চেনগুলা অ্যাকচুয়ালি যেভাবে তোমাদের পড়ানো হয় সেভাবে সাজাচ্ছি। প্রথমে মেডিকেল এবং ডেন্টাল প্রশ্ন, তারপরে BCS প্রশ্ন, তারপরে ভার্সিটির প্রশ্ন, তারপরে ব্যাংক জবের কোশ্চেনগুলো সুন্দর করে সেকশন করে দিচ্ছি। আমাদের ব্যাচে ওভাবেই প্রশ্ন ফাঁস এক্সামে পরীক্ষা পড়া দেওয়া হবে যে তুমি এই টপিকের এই মেডিকেল বা ডেন্টালের প্রশ্নগুলো পড়ে আসো, BCS এর প্রশ্নগুলো পড়ে আসবা, এগুলো ইম্পর্টেন্ট, এগুলোই রিপিট হবে, এগুলো পড়ে তুমি এগুলো থেকেই এক্সাম দিবা। প্রশ্ন ফাঁস এক্সামের নাম নিশ্চয়ই শুনেছো। আচ্ছা, এরপর হচ্ছে কুডেন্ট হেল্প, এর রুলটা আবার আসছে। ওকে, এরপর হচ্ছে আই কুড নট ড্যাশ লাফিং, বলো কি থাকলে পরের ভার্বের সাথে আইএনজি হবে? একই জিনিস, হেল্প হবে। ঠিক আছে, এটা বুঝতে পারছো? আচ্ছা, এরপর দেখো এই রুলটা দেখো, দ্য লাইট ওয়েন্ট আউট ওয়াইল আই ড্যাশ, কি হবে এটার উত্তর বলো? আচ্ছা,
25 ব্যাচ বলতেছো, করতেছি। আমার খাতায় করে নোটটা চাইতেছো, সেই খাতা আমি পাচ্ছি না আজকে 2 বছর যাবত। খাতাটা পাচ্ছি না, যদিও খাতা থাকলেও খুব বেশি লাভ হইতো না, কারণ এত পুরান লেখা যে সব কিছু কালার টালার মিলে ফেড হয়ে লেখা পড়ার মতো ছিল না। যদিও সেই জিনিসগুলো আমি এখানে ইনক্লুড করছি, যদিও নিজের ভাষায় লেখা ছিল একটু ইজি করে, বাট আমার মনের কথা তো তোমাদের বলে দিচ্ছি। মনে কি কোনো কথা রেখেছি আমি? রাখি নাই, সব তো তোমাদের বলে দিলাম। ম্যাটেরিয়ালস পাবা এখনও 2-3 মাস লাগবে, কারণ আপডেট হচ্ছে যে একটু সময় লাগবে। আমরা কাজ তো শুরু করছি মাসখানেক আগে, মেডিকেল অ্যাডমিশন বা ডেন্টাল অ্যাডমিশন শেষ হইলে অ্যাকচুয়ালি আমরা পুরো দমে কাজ শুরু করছি, কারণ আমাদের প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন লাগবে, কী টাইপের প্রশ্ন হয়েছে সেটার অ্যানালাইসিস লাগবে, বুঝছো? যাই হোক, আচ্ছা এরপর সবাই সি বলতেছো, ভয়েস রিডিং। ইয়েস, যদি ওয়াইলের পর সাবজেক্ট থাকে পাস্ট কন্টিনিউয়াস করতে হয়, তাহলে এখানে কী হবে? ভয়েস রিডিং। ঠিক আছে, আচ্ছা ঘুরে ফিরে কিন্তু এই টাইপের প্রশ্নই আসছে। দেখো পরের পেজে যাই। দেয়ার আর মেনি ওয়েস অফ ড্যাশ নার্ভাসনেস ব্রেকডাউন। কী হবে বলো তো? এখানে কি হবে? দেখো অফ হয়েছে, অফকে প্রিপোজিশন, পরে কোনো ভার্ব আসলে আইনজি যোগ হবে। আইনজি যুক্ত ভার্ব কোনটা কোনটা আছে? এই যে ওভারকামিং অ্যান্ড ওভারকামিং। এখন বলো ওভার প্লাস কামিং আলাদা করে লিখছো, এটার অর্থ কি থাকলো? ওভারকাম মানে কি? অতিক্রম করা বা জয়লাভ করা। এখানে তুমি যখন ওভার আর কামিং আলাদা করে লিখছো, কোনোভাবেই ওই ভার্বটা ভার্ব থাকতেছে না, না অর্থ থাকতেছে। তো এই জন্য উত্তর কি হবে? ওভারকামিং হবে। কিন্তু এইসব ছোটো ছোটো জিনিসগুলো একটু খেয়াল করবা। ওভারকামিং, ওভারকাম, উই শ্যাল ওভারকাম। ওভারকাম সব পুরোটা যখন একসাথে থাকবে তখনই সেটা ভার্ব। ওভার প্লাস কাম আলাদা হয়ে গেলে সেটার অর্থ কিন্তু থাকবে না। আচ্ছা ওকে, এরপর এটা তো আমরা পড়ছি, ইট ইজ নো গুড, ইট ইজ নো ইউজ। তারপরে হচ্ছে আরও কিছু এক্সপ্রেশন ছিল, ইট ইজ নো চয়েস, ইট ইজ নো প্লেজার, এদের এখানে আছে ইটস এ প্লেজার, ইট ওয়াজ ক্রেজি। এরকম এক্সপ্রেশন যখন বুঝাবে জিনিসটা কেমন সে সম্পর্কে তোমার মতবাদ বা মন্তব্য করছো তুমি, সেই ক্ষেত্রে এর পরে কোনো ভার্ব থাকলে আইনজি যোগ হয়। যেমন ইটস নো গুড টেলিং মি অ্যাবাউট ইউর লাস্ট ক্যাট। ঠিক আছে, অর্থাৎ তোমার হারিয়ে যাওয়া বিড়াল সম্পর্কে আমার সাথে কথা বলে কোনো লাভ নেই, আমি তো জানি না কই গেছে। দেখো ওই টাইপের জিনিসই বারবার রিপিট হয়েছে। লেস্ট দিয়ে একটা আছে, ওয়াক কেয়ারফুলি, লেস্ট ড্যাশ, ইউ উইল ফেল, ইউ শুড স্টাম্বল, ইউ উড হ্যাভ ফলেন, ইউ মাইট লুজ দ্য ওয়ে। অবশ্যই ইউ শুড স্টাম্বল হবে। ঠিক আছে, ইউ শুড স্টাম্বল, সাবজেক্ট প্লাস শুড প্লাস ভার্ব। ওকে, এরপরে ওই লিস্ট দিয়ে আবার আছে। এরপরে এই যে দেখো এই প্রশ্নটা ম্যাট কত প্রশ্ন আবার আসছিল তো, এটা ম্যাট 19-20 প্রশ্ন। দেখো রাহাত হ্যাজ লস্ট হিজ সেলফোন অ্যাগেইন। রাহাত আবার তার ফোন হারাই ফেলছে, তাইলে দিস ইজ দ্য সেকেন্ড টাইম দিস হোয়াট কী হবে? প্রেজেন্ট পারফেক্ট হবে, কাজ একবার হয়ে গেছিল অলরেডি, আবার হয়েছে বা যাই হোক একবার হয়েছিল, তার ফল এখনও বিদ্যমান আছে। এইবার যে তার ফোন হারাইছে এটাও কিন্তু একটু আগে হয়ে গেছে, এখন হচ্ছে এমন না, তা আগে হয়ে গেছে বাট জিনিসটা এখনও টাটকা, খবরটা তাজা টাটকা আছে, প্রেজেন্ট পারফেক্ট হবে, তাইলে হ্যাজ হ্যাপেন্ড হবে, আর কিছু হওয়ার সুযোগ নেই। ঠিক আছে, ওকে, এই টাইপের প্রশ্নই কিন্তু ঘুরে ফিরে আসবে। খুবই ইজি জিনিস, বাট প্র্যাকটিস না করলে মনে হবে যে আল্লাহ করতে আসছে কি হয়েছে, মানে মাথায় ঢুকবে না। প্র্যাকটিস খুবই খুবই গুরুত্বপূর্ণ। মানে তুমি রুল জানো, সব কিছু জানো, বাট জানো না কোশ্চেন কীভাবে আসে, না তুমি ওই জিনিসটাকে গুরুত্ব দিয়ে পড়তে পারবা, না পড়তে ভালো লাগবে, আরে এইগুলা কী পড়তেছে, পরীক্ষায় কখনো আসে? যেমন আমি MP3 কিনছি ফার্স্টে, আমি ভাবছি MP3 মানে যার কাছে জিজ্ঞেস করি বলে MP3 কিনো, আমি কিনছি বাংলাদেশ বিষয় বলেও কিনছি, আন্তর্জাতিকও কিনেছি। এইবার কিনে পড়তেছি, কোশ্চেন দেখি সব BCS এর কোশ্চেন দিয়ে রাখছে, মেডিকেলে কোনো কোশ্চেনই আসে না। আমি চিন্তা করতেছি আল্লাহ এই টপিক থেকে কি মেডিকেলে কোশ্চেন আসে না? আমি মেডিকেলের বই কিনলাম, মেডিকেলের প্রশ্ন লেখা নেই, তাইলে আমি পড়বো না বলে বই ফালাই রাখছি। পরে জানলাম ওটা তো মেডিকেলের বই না, যদিও মেডিকেলের জন্য স্পেসিফিকেশন আছে, বাট মেডিকেলের কোশ্চেন কিন্তু ওভাবে গুছাই দেওয়া নেই। তো পরে বুঝলাম, বুঝার পর মেডিকেলের কোশ্চেন দেখলাম না আলহামদুলিল্লাহ ওখান থেকেই অনেক প্রশ্ন আসে। তো এই জন্য এটা গুরুত্বপূর্ণ, কোথা থেকে প্রশ্ন আসে, কীরকম প্রশ্ন আসে বুঝতে হবে, তাইলে পড়ার ভিতর মোটিভেশন পাবা যে এটা তো আসবেই, অবশ্যই পড়তে হবে। যেমন আমি যে ফাইলটা তোমাদের দিয়েছি, যদি সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টটা রাইট ফর্ম ভার্বটা পড়ো, মানে আসবেই এখান থেকে প্রশ্ন, কোনো এর বাইরে যাওয়ার সুযোগই নাই। ঠিক আছে, সো কেন পড়বো না যদি অল্প একটু পড়ে আমরা কমন পাই। আর আরেকটা জিনিস তো তোমাকে বললামই, পড়ায় কিন্তু মোটিভেটেড ফিল করবো না যদি তুমি না বুঝো কোথা থেকে আসবে, কীভাবে আসবে। আচ্ছা ঠিক আছে, তাহলে আজকে আমরা এই পর্যন্ত পড়ি, ফাইল দুইটাই আমরা দিয়ে দিয়েছি, একটু তুমি দেখে নিও। আর যদি কারো কোনো প্রশ্ন থাকে এখানে কমেন্টে জানাইতে পারো, আমাকে মেনশন দিয়ে, বা ইনবক্সে জানাইতে পারো, বাট কমেন্টে জানাইলে বেটার হয়, কারণ ইনবক্স সবসময় ক্লিয়ার করা সম্ভব হয় না। ঠিক আছে, আর কারো কোনো প্রশ্ন আছে? কেউ কিছু বলবা? বলো, কারো কোনো প্রশ্ন থাকলে বলো।
বলো বলো, কার কোনো প্রশ্ন আছে? বলো। আর আমাদের ইউটিউব চ্যানেলটা যারা ফ্রি ক্লাস করতে চাও, ইউটিউব চ্যানেলটা একটু ভিজিট করবা। ট্রেজার হান্টের কিছু ক্লাস ফ্রি করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে এই সিরিজটা, এখানে 4টা ইংলিশ ক্লাস হবে, আন্তর্জাতিকের 3টা জিকে ক্লাস হবে, কিচ্ছু লাগবে না আন্তর্জাতিক ওগুলো করলে, ওগুলো দিয়ে দেওয়া হবে, ওগুলো দেখতে পারবা। তাছাড়া ইউটিউবে আমাদের কিন্তু প্রচুর প্লেলিস্ট আছে। আমার নিজেরই 3 বছর আগে নেওয়া ফিজিক্সের 21টা, 2টা পেপার মিলে 21টা চ্যাপ্টারের অনুশীলনী সলভ করানো আছে, ওগুলো দেখতে পারো। তারপরে মেডিকেলের বিগত 10 বছরের প্রশ্ন, সেই 21 থেকে 22 নিয়েছিলাম ক্লাসগুলো, ওখান থেকে 10 বছরের প্রশ্ন একটা প্লেলিস্টের মধ্যে আছে। আবার রিসেন্টলি কিন্তু আমরা এবছরেই জানুয়ারির দিকে কিন্তু আরও কিছু মেডিকেলের 6-7 বছরের প্রশ্ন, ডেন্টালের কিছু ক্লাস নিয়েছিলাম, ওগুলো দেখতে পারো। সব কিছু কিন্তু সাজানো গোছানো আছে। একবার আমাদের চ্যানেলটা একটু ভিজিট করো, তোমার যদি মনে হয় এখানে এসেনশিয়াল প্রয়োজনীয় কিছু আছে, দেখতে পারো। তাছাড়া আরও স্পেশাল একটা অ্যাট্রাকশন হচ্ছে আমাদের জৈব যৌগ। হাফিজাল মামুন ভাই যেভাবে জৈব যৌগ পড়ায়, বিশেষ করে মেডিকেল অ্যাডমিশনের জন্য, এত সুন্দর করে গুছায় বুঝায়, তোমাকে আমার মনে হয় না কেউ পড়াবে। রিসেন্ট যে ক্লাসগুলো আপলোড করা হয়েছে, ক্লাসগুলো এমনভাবে নেওয়া হয়েছে যাতে তোমার একাডেমিকও কভার হবে, আবার অ্যাডমিশনও কভার হবে। এবং অ্যাডমিশন অ্যাকচুয়ালি এর বাইরে কিছু লাগে না, তুমি কিচ্ছু পারো না জৈব যৌগ। অনেকে আছে যে জিজ্ঞেস করে, আপু কেমিস্ট্রিতে জৈব যৌগ বাদ দিলে কি কোনো প্রবলেম হবে? তাদের জন্য বলি, জৈব যৌগ এত গুরুত্বপূর্ণ একটা জিনিস, যদি কোশ্চেনের স্ট্যান্ডার্ড হয় অবশ্যই 3-4টা প্রশ্ন এখান থেকে আসবে। এবং এই জৈব যৌগের কনসেপ্টটাও ভেরি মাচ ইম্পর্টেন্ট। যদি কনসেপ্ট বুঝো, জিনিসটা যেমন সহজ হয়ে যাবে, অন্য চ্যাপ্টারগুলো পড়া কিন্তু সহজ হয়ে যাবে, বুঝছো? এই জন্য এটা মিস করো না। একটু যাদের জৈব যৌগের ভীতি আছে, আমাদের রিসেন্ট যে প্লেলিস্টটা এটা দেখবা। ওকে, আর কারো কোনো প্রশ্ন আছে? না থাকলে শেষ করে দিব। অন্য রাইটারের বই, এটা আসলে ডিপেন্ড করে যে তোমার ক্যালিবার কতটুকু, তুমি কতটুকু ভালো করতে চাও। তো আমরা যেটা বলে থাকি যে বোটানি জুওলজিতে যেহেতু এক্সট্রা ইনফো থেকে বা এক্সট্রা রাইটার থেকে প্রচুর প্রশ্ন আসে, আলিম স্যারের বইটা তুমি বোথ জুওলজি এবং বোটানি, বিশেষ করে জুওলজির জন্য সুন্দর করে দাগায় পড়ে ফেলো, ঠিক আছে? আর বাকি যে বইগুলো তুমি চাইলে এক্সারসাইজ পড়তে পারো, বাট এক্সারসাইজে আসলে মানে বাইরের প্রশ্ন বা বাইরের তথ্যগুলো নাই। কিন্তু এক্সারসাইজে দেখবা বিভিন্ন বোর্ডের প্রশ্ন, বিভিন্ন ভার্সিটির প্রশ্নগুলো দেওয়া আছে, এবং ওটা তুমি আজমল স্যারের বইতে পাবা, যে কোনো প্র্যাকটিস বইতেও পাবা, ওখানেও পাবা। আমরা বলে থাকি যে একটু দাগানো লাইন যদি পড়তে পারো সুবিধা হয়। এবং আমাদের যে ওয়েবসাইট, তুমি যদি আমাদের পেইড ব্যাচের স্টুডেন্ট হও, দেখবা ওখানে সব কিছু সুন্দর করে হাইলাইট করা আছে, তোমার দাগানোর জন্য সময় লাগবে না, তোমার বই কিনে দাগানোরও দরকার নেই, কেনারই দরকার নেই বইগুলো। জাস্ট তুমি জীবনে হয়তো 2 থেকে 3 বার জিনিসগুলো রিডিং দিবা, ঠিক আছে? একটু বুঝে রিডিং দেওয়ার চেষ্টা করবা। অনেক সময় এরকম হয় যে পরীক্ষার সময় একটা জিনিস দেখি নাই, তুমি দাগাইতে পারছো না, বাট 2-1বার পড়ছি, একটু মনে থাকে না, ওই একটু স্মৃতি দিয়েই তুমি দাগাই যদি আসতে পারো, সেটাই তোমার সাফল্য। কারণ এত ইনফো, এত এক্সট্রা ইনফো মনে রাখা সম্ভব না, বাট একটু পড়তে হবে। আর জুওলজি আলিম স্যার অবশ্যই পড়তে হবে। বোটানি আলিম স্যারটা একটু পড়তে পারলে ভালো হয়, ঠিক আছে? ওকে, আচ্ছা ঠিক আছে। আশরাফুল বলতেছে আজকে ফার্স্ট ক্লাস করলাম। আচ্ছা, ক্লাস আছে, আচ্ছা। যে ফার্স্ট ক্লাস করছো, তো প্লে লিস্টটা দেখো, অলরেডি ইউটিউবে আরেকটা ভিডিও আছে, বা পেজের মধ্যে আরেকটা ভিডিও আছে, ওটা একটু দেখে নিও। এটা অনেক বোরিং, বাট ওইটা অ্যাকচুয়ালি রিলেটিভ ছিল এবং কিছু অ্যাটিপিক্যাল রুল ছিল, একটু দেখে নিতে পারো, ঠিক আছে? এবং ফাইলগুলো সব ওই একটা লিঙ্কের মধ্যে আপলোড করা হবে, একটু দেখে নিও। ওকে, ঠিক আছে।